সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে টিউটোপিয়া মাধ্যমিক আলটিমেট সাজেশন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমাদের দেবজ্যোতি স্যার। শুরু করব আজকের গল্প। সবাইকে বলবো জয়েন করতে একে একে ক্লাসে, এবং সবাই জয়েন করে দাও। সবাইকে গুড নুন, সবাইকে গুড আফটারনুন, এবং সবাইকে ওয়েলকাম আমাদের টিউটোপিয়া দ্য আলটিমেট মাধ্যমিক প্রিপারেশন লাইভ ব্যাচে। আমরা এখানে পড়াশোনা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। মাধ্যমিক পরীক্ষা আর প্রায় বলা যেতে পারে 1.5 মাসের মতো, একটু বেশি হয়তো বাকি সময়। তো এই লাস্ট মিনিটে একটু প্রিপারেশন দরকার, একটু ভালোভাবে বিষয়গুলোকে বুঝে নেওয়া দরকার, এবং তার সঙ্গে কিন্তু দরকার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে জেনে নেওয়া, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তাহলে চলো শুরু করব। আজকে যে টপিক নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা অলরেডি তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে। তো সবাই আস্তে আস্তে জয়েন করলে শুরু করব আজকের গল্প। তো যারা জয়েন করছো একবার চ্যাট বক্সে ঝটপট চলে আসবে, দেখে নেবো কারা কারা রয়েছে এখানে। জাকিয়া, পারভেজ, চলো সুব্রত, গুড আফটারনুন সবাইকে। শানিতা, স্বাতি, রিয়া, শুভশ্রী, চলো রাজেশ, সোনু, বেশ ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। অরিজিৎ, ইশিকা, তৃষা রয়েছ। সবাইকে গুড আফটারনুন, সবাইকে ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম, সবাইকে সত শ্রী আকাল, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। শুরু করব আজকের গল্প। সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়ো আজকের ক্লাসে, কারণ আজকের ক্লাসে আমরা জানবো প্রাণী হরমোন সম্পর্কে, জানবো প্রাণী হরমোনের ওয়ান শট একটা রিভিশন, তার সাথে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে, এবং তার সাথে অবশ্যই টেস্ট পেপার থেকে বেছে তুলে আনা সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে, যা তোমাকে পরীক্ষার আগে একবার অন্তত প্র্যাকটিস করে যেতেই হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। একবার গ্রিন সিগন্যাল চ্যাট বক্সে হয়ে যাক, ঝটপট একবার চ্যাট বক্সে গ্রিন সিগন্যাল। সবাই মিলে শুরু করি আজকের গল্প, ঠিক আছে? চলো একদম বেশ শুরু করব আজকের গল্প। তো একইভাবে আমাদের যে ডেটটা রয়েছে দেখে নেবে। এখানে ডেটের একটুখানি সিলেবাসটা এখানে চেঞ্জ হয়েছে। আজকে প্রাণী হরমোন নিয়ে বলবো, কারণ লাস্ট ডেতে আমরা এই চ্যাপ্টারের জন্য জীবের গমন রেখেছি, ওখানে কিন্তু স্নায়ুতন্ত্র পার্টটা থাকবে। তাহলে নেক্সট ডে মানে হচ্ছে বলে থাকি 20 তারিখে কিন্তু সেখানে থাকছে হচ্ছে তোমার প্রাণী স্নায়ুতন্ত্র এবং জীবের গমন, দুটো পার্ট একসাথে। অবশ্যই কিন্তু ক্লাসটায় জয়েন করে নিচ্ছ। ওকে, চলো বেশ ফাটাফাটি। তো এটা তো আগের দিন আমরা দেখিয়েছিলাম যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের রেসপেক্টে কত নম্বর মাধ্যমিকের জন্য বরাদ্দ, তোমরা অলরেডি জানো, একবার চার্জ দেখে নেবে। ওকে, চলো সুজনকে ওয়েলকাম। ওকে, তাহলে চলো শুরু করব আজকের গল্প। তোমাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট রইল। একইভাবে আগের ক্লাসেও গিফট ছিল, এই ক্লাসেও গিফট রয়েছে। একটা বোর্ড ওয়ার্ক রয়েছে, যদি কেউ চাও দেখে নিতে পারো, টুকে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। আশা করব পরবর্তীকালে, এবং বিশেষ করে মাধ্যমিকের সময় এবং তার পরবর্তীকালে যারা পরবর্তীকালে বায়োলজি নিয়ে পড়তে চাইছো বা পড়বে এবং অবশ্যই পড়বে, তাদের জন্য কিন্তু এই চার্টটা, এই ফরম্যাটটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল হতে পারে। ওকে, লোকেশকে ওয়েলকাম। চলো তাহলে শুরু করব আজকের গল্প। তবে শুরু করার আগে যে বিষয়টা অবশ্যই বলে রাখাটা দরকার, আজকে আমরা জানবো মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা সামনে এসে গেছে তো কি হয়েছে, তার আগে একটু হালকা ফুলকা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা ভীষণভাবে দরকার। একটা এখানে সাইন রেখেছি, আশা করি বুঝতেই পারছো। যদিও এখন সামনে মাধ্যমিক পরীক্ষা, এইসব সাইনের কথা না বলাই ভালো, এইসব বিষয়গুলো মাথায় না আনাই ভালো। কিন্তু এই যে সাইনটা এখানে রয়েছে, যে চিহ্নটা এখানে রয়েছে, আমাদের প্রত্যেকের ভালোবাসার চিহ্ন। শীতকাল, সবার মনেই ভালোবাসা ফুটবে আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষার পরে, কিন্তু এই ভালোবাসার সাথে কিন্তু একটা হরমোনের বিশাল বড় কানেকশন আছে। তোমরা কিন্তু অলরেডি জানো, যারা জানো অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে। এই ভালোবাসা, এই ফিলিংস, এই বন্ডিংস, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একটা হরমোনের বিশাল বড় কিন্তু কানেকশনস রয়েছে। সেই হরমোনটার নাম কি অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। তারপর তো পড়াবো অবশ্যই থাকবে এই টপিকটা, এই ইন্টারেস্টিং টপিকটা আজকের ক্লাসে ডিসকাশন। চলো তাহলে আজকে আমরা পড়তে শুরু করব হচ্ছে প্রাণী হরমোন সম্পর্কে। ওকে, চলো বেশ। তো জাস্ট এ মিনিট, দেখে নিই বিষয়টা ঝটপট করে একবার। আজকে আমরা জানবো প্রাণী হরমোন সম্পর্কে। প্রাণী হরমোন কিভাবে কাজ করে, তার অ্যাক্টিভিটিগুলো কি আছে, প্রত্যেকটা বিষয় যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ওগুলো নিয়েই কিন্তু আজকে পড়াশোনা শুরু করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। দেখো, তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে শুরু করতেই হয়, যেটা বলতেই হয়, একদম
সবাই জয়েন করে যাও ঝটপট। লাইভ চ্যাট বক্সে অবশ্যই প্রত্যেকের কথোপকথন আমি দেখতে পাচ্ছি, শুনতে পাবো না, দেখতে পাচ্ছি বলা যেতে পারে। ওকে, তো ফিল করতে পারছি অ্যাকচুয়ালি, তো এখানেও ফিলিংসের গল্প আছে। চলো তাহলে শুরু করব আজকের গল্প, প্রাণী হরমোন। খুব সহজ করে বলতে গেলে প্রাণী হরমোন বলতে কিন্তু এখানে মূলত উদ্ভিদ হরমোনের কথাই বলা হচ্ছে। ওকে, এই যে উদ্ভিদ, ভুল বললাম, উদ্ভিদ হরমোন নয়, মানে মানব হরমোন বা মানুষের হরমোনের কথাই কিন্তু বলা হচ্ছে। তাহলে আমাদের মানব দেহে যে যে হরমোনগুলো বেরোয়, সেই হরমোনগুলো কিভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করে, এবং কাজ করার পাশাপাশি সেই হরমোনগুলোর যদি পরিমাণের কিছু অদল বদল হয় তাহলে বেশ কিছু কিন্তু সমস্যা আমরা দেখতে পাই। সেগুলোই কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পুরোটা বলা আছে। এই চ্যাপ্টারটা অনেকেই তোমরা পুরো এন্টায়ার সেশন জুড়ে ডিটেলে পড়ে এসছো, কিন্তু আজকে কিন্তু মূলত আমরা মাধ্যমিক ওরিয়েন্টেড বিষয়টাই পড়বো। মানে মাধ্যমিকের মধ্যে যতটুকু সিলেবাস রয়েছে ওই সিলেবাসের ওপর ভিত্তি করেই কিন্তু পড়াশোনাটা হবে। একদম সবার মেসেজ আমি দেখতে পাচ্ছি, একটু ওয়েট করে যাও, আগে বিষয়টিকে ভালো করে পড়িয়ে নিই, তারপর তো অবশ্যই কথা হবে, ডিসকাশন হবে। চলো তাহলে আমরা এখানে পড়ছি অ্যানিম্যাল হরমোন নিয়ে বিষয়। তো টেকনিক্যালি অ্যানিম্যাল হরমোন বা প্রাণী হরমোন এর কাজ কি? দেখবে তোমাদের চ্যাপ্টারের নাম দেওয়া আছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। মানে আমাদের দেহের মধ্যে নিয়ন্ত্রণ এবং তার মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই জায়গায় কিন্তু প্রাণী হরমোন পার্টটা রয়েছে। তাহলে এই কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন কার সাথে? ডেফিনেটলি এটা কিন্তু পরিবেশের সাথে, ডেফিনেটলি এটা কিন্তু আমাদের শরীরের সাথে, ডেফিনেটলি এটা কিন্তু আমার সাথে, অন্যান্য উল্টো দিকের অ্যানিমালস বা অন্যান্য উল্টো দিকের হিউম্যানের সাথে। তাহলে টেকনিক্যালি এখানেও কিন্তু সে কে বসে রয়েছে, এখানেও কিন্তু এনভায়রনমেন্টের গল্প রয়েছে। অর্থাৎ আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ কিন্তু আমাদের ওপর স্টিমুলেশন দেয়, অর্থাৎ উদ্দীপনা দিতে আমরা দেখি। পরিবেশ কিন্তু প্রভাব বিস্তার করে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। পরিবেশ প্রভাব বিস্তার করছে কার ওপর? ডেফিনেটলি প্রাণীদেহ। কেন স্যার? যেহেতু প্রাণীদেহটা আজকের সিলেবাসের মধ্যে, মানব দেহটা আজকের সিলেবাসের মধ্যে আছে, তার জন্যই কিন্তু বিষয়টা বলা হচ্ছে। এবার স্বাভাবিক, প্রাণীদেহ যদি তাতে সংবেদনশীল হয়, অর্থাৎ সেই স্টিমুলেশন বা উত্তেজনায় যদি সে সংবেদনশীল হয়ে থাকে, তাহলে টেকনিক্যালি সে কি করবে? টেকনিক্যালি সে কিন্তু উত্তেজনায় সাড়া দেবে। তার মানে যাকে আমরা ইংলিশে বলতে পারি টেকনিক্যালি সে কিন্তু রেসপন্স করবে। টেকনিক্যালি সে কিন্তু এখানে কি করবে? সে কিন্তু এখানে রেসপন্স করতে চাইবে। ঠিক আছে, এবার এই যে সংবেদনায় মানে উত্তেজনায় সাড়া দিয়ে সংবেদনশীল হয়ে সে যে রেসপন্স করলো, এর মাঝেই রয়েছে সেই সমন্বয় সাধনের গল্পটা, এর মাঝেই রয়েছে সেই কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। কেন? যদি সমন্বয় সাধন না হয় তাহলে কিন্তু উত্তেজনায় আমরা সাড়া দিতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। আমার থেকে কেউ এক গ্লাস জল চাইলো, আমি সেটা বুঝতে পারলাম না, এক গ্লাস চিনি গিয়ে নিয়ে গেলাম, কাজের কাজ কিন্তু হবেন না। সমন্বয় সাধনে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সমস্যা হয়ে গেল। কিন্তু হ্যাঁ, অনেকে এটাও বলতে পারো যে আমার থেকে কেউ এক গ্লাস জল চাইলে আমি বদমাইশি করেও সেটা আমি এক গ্লাস চিনি নিয়ে যেতে পারি, বাট দেখবে সেখানেও কিন্তু সমন্বয় সাধনের গল্পটা হচ্ছে। কেন? সেখানে আমাকে বদমাইশিটা করতে হচ্ছে, দুষ্টু বুদ্ধি মাথায় আনতে হচ্ছে, মানে সেখানে কিন্তু ব্রেন কাজ করছে, মানে আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু কাজ করছে, যা কিনা আমরা পরের ক্লাসে পড়াশোনা করব। ওকে, তাহলে এখানে সমন্বয় সাধন আমাদের বডিতে দুভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, যা থাকবে আমাদের নেক্সট ক্লাসের জন্য 20 তারিখের জন্য। আর তারপরে একদিকে রয়েছে এন্ডোক্রাইন সিস্টেম, যাকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হচ্ছে যে অন্তঃক্ষরা তন্ত্র। সূচনাকে গুড আফটারনুন। চলো এবারে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে কি আছে? এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে হরমোনের গল্প রয়েছে। এই হলো গল্প, বেসিক জায়গা, জাস্ট বলার জন্য বললাম, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কনসেপ্টটা দরকার বিষয়টিকে বোঝার জন্য। এরপর বক্তব্য কি? বক্তব্য হচ্ছে এরপর দেখবে হরমোনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কথা বলা আছে। এবার সব বৈশিষ্ট্য কি দরকার রয়েছে? না। হরমোন কোথা থেকে খরিত হয়? মোটামুটি প্রত্যেকেই জানি যে আমাদের মূলত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু হরমোন খরিত হয়। কিছু কিছু নিউরো সিক্রেটারি সেল রয়েছে, মানে হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটারি সেল, সেখান থেকেও কিন্তু হরমোন বেরোতে পারে, এবং এই হরমোন কিন্তু লোকালিও বেরোতে পারে কোনো কোনো জায়গায়, সেটা আসবো পরবর্তীতে। উৎস বিশেষ পড়ার দরকার নেই, কাজের পরিণতি দরকার নেই, প্রত্যেকেই জানো কাজ করার পর ধ্বংস হয়, ইম্পর্টেন্ট নয়। পরিবহন কিভাবে হয়? নিঃসন্দেহে পরিবহন হবে কিভাবে? না, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন হবে, এবং সেটা মানুষের ক্ষেত্রে হলে কিন্তু রক্তের মাধ্যমে কিন্তু পরিবহন হতে আমরা কিন্তু দেখি। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে,
এবার এই যে এন্ডোক্রাইন সিস্টেম পার্ট রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থির সাথে দেখবে একটা রয়েছে মিশ্র গ্রন্থির কথা, মিক্স গ্ল্যান্ড। মানে কি, যেখানে হচ্ছে বহিঃক্ষরা অন্তঃক্ষরা একসাথে কাজ করে, সেটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড। যেমন ধরো আমাদের প্যানক্রিয়াস রয়েছে, যেমন ধরো আমাদের শুক্রাশয় রয়েছে, যেমন ধরো আমাদের ডিম্বাশয় রয়েছে। তোরা বেসিক মানে এই বেসিক লেভেলে কিন্তু মাধ্যমিক আর নেই, মাধ্যমিকের কিন্তু স্ট্যান্ডার্ড একটু কিন্তু হাই হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে উৎস নিয়ে আমার চাপ নেই, কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য রাসায়নিক প্রকৃতির একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে। অর্থাৎ রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনের যে উদাহরণগুলো তোমরা বইয়ের মধ্যে পড়ছো বা টেস্ট পেপারের মধ্যে তোমরা পাচ্ছ, সেই প্রত্যেক কটা উদাহরণ অন্ততপক্ষে তোমাকে দেখে কিন্তু যেতেই হবে। এটা কিন্তু অবশ্যই তুমি দেখে যাচ্ছ। কি রয়েছে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখে নেবে। যদি প্রোটিন ধর্মী হরমোন বলে তাহলে এসটিএইচ এর আরেকটা নাম কি প্রত্যেকে জানো, যাকে বলা হচ্ছে গ্রোথ হরমোন। আবার যদি অ্যামিন ধর্মী হরমোন বলে সেটা হচ্ছে T4 মানে হচ্ছে থাইরক্সিন। মনে রাখতে হবে থাইরক্সিন কাকে বলে। থাইরক্সিন হরমোন কিন্তু T4 কে বলা হয়, মানে টেট্রা আয়োডোথাইরোনিন, মানে সেখানে 4খানা আয়োডিন মলিকিউল কিন্তু প্রেজেন্ট রয়েছে। থাইরক্সিন হরমোন এবং অ্যাড্রিনালিন সেটা হয়ে যায়। তারপর ধরো স্টেরয়েড হরমোন, সেখানে কিন্তু টেস্টোস্টেরন, দেখো পুরোটা লিখিনি জায়গাটা কম বলে। আর তারপর হচ্ছে মানে পুরোটা লিখিনি ইন দ্য সেন্স মানে টেস্টোস্টেরন, তো এখানে এর ওপর তো কাজ করা শুরু করবে, মানে এর সাথে ওই জন্য লিখিনি পুরোটা আমি যাকে। তো পেপটাইড হরমোন রয়েছে হচ্ছে ইনসুলিন হরমোন। লিপিড ধর্মী হরমোন তোমাকে পড়তে হবে প্রোস্টাগ্ল্যান্ডিন। অর্থাৎ হরমোনের যে রাসায়নিক প্রকৃতি এবং তার সাথে কয়েকটা উদাহরণ অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে। কোথায় আসতে পারে, বিসদৃশ্য বলো, তোমার কলাম ম্যাচিংয়ে বলো, কোনো একটা বিষয় কিন্তু আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। এই পার্টটা দেখে যাচ্ছ। এগুলো ছাড়া আরও কিছু উদাহরণ আছে, যার যা বই রয়েছে একবার সেখান থেকে দেখে নেবে, তাহলেই হবে। ওর বাইরে কোনো কিছু পড়তে লাগবে না, কারণ কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে এইটুকুই বলা আছে, এর বাইরে কিন্তু বেশি কিছু বলা নেই। আবার বলছি, মাধ্যমিকের জন্য মাধ্যমিক কিন্তু প্রপার তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসটা ফলো করেই বানায়। এক্সট্রা কোনো সেই জায়গা থেকে প্রশ্ন দেবে না, প্রশ্নের ধাঁচ পাল্টাতে পারে কিন্তু এক্সট্রা কিছু প্রশ্ন দেবে না। প্ল্যান্ট হরমোন অ্যানিমেল হরমোনের পার্থক্য পরীক্ষা আসবে না, ওই প্ল্যান্ট অ্যানিমেল পার্থক্যের ফরম্যাট বেরিয়ে গেছে, ওসব বেসিক প্রশ্ন পরীক্ষা এখন সেই প্রশ্ন দেবে না, তোমাকে আমি লিখে দিতে পারি 100% একেবারে আসবে না। চলো তাহলে এগুলো পড়ছো, ঠিক আছে। এইবার বক্তব্য কি, দেখছি আমি টেস্ট পেপারে ছত্রে একটা প্রশ্ন বারবার ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে হরমোনের বাহক এবং কারক রূপে কাজকে বর্ণনা করো। বলবে ইয়েস অর নো প্রত্যেকে। যারা আজকের ভিডিও দেখছো, ক্লাস দেখছো, প্রত্যেকে বলবো কমেন্ট সেকশনে, দেখবে এই কোয়েশ্চেনটা কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে, যে হরমোন বাহক এবং কারক রূপে কি করে কাজ করে। এইটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ বারবার, কারণ কোথাও যেন আমার ভেতরটা একটু খচখচ করছে যে এইটা পড়ে তোমাকে যেতেই হবে। বাহক বলতে কি, বাহক ইন দ্য সেন্স হচ্ছে হরমোনকে স্যার কি বলা হয়, হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক। অর্থাৎ আমাদের মধ্যেকার যে রাসায়নিক বার্তা, সেই বার্তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছে স্যার কিভাবে। আমাদের বডির মাথা থেকে বা হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে হচ্ছে তোমার ধরে নাও কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সে বার্তা নিয়ে যাচ্ছে কার কাছে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের কাছে, সেখান থেকে বেরোচ্ছে টিএসএইচ হরমোন বার্তা নিয়ে যাচ্ছে কার কাছে, আমাদের থাইরয়েড গ্রন্থির কাছে, এবং সেখান থেকে সে বার করাচ্ছে T4 এবং T3। তার মানে এই যে বার্তা পরিবহনের কাজ, এটা কিন্তু হরমোন করে থাকে। মানে খুব পরিষ্কার কথায় কোয়েশ্চেনের ফরম্যাটটাকে চেঞ্জ করে দিয়েছে। ইটস মিনস এখানে বলা হচ্ছে অ্যাজ আ রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। আমরা ছোটবেলায় যে প্রশ্নটা পড়তাম যে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, কেন রাসায়নিক সমন্বয়ক বলা হয়, কেন রাসায়নিক বার্তাবাহক বলা হয়, সেই কথাটাই কিন্তু এখানে বলতে চেয়েছে, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। এবার বক্তব্যটা হচ্ছে কারক রূপে কাজ করে। কারক মানে কি, প্রত্যেকটা হরমোনের তো নির্দিষ্ট কোনো না কোনো কাজ আছে। বলবে ইয়েস স্যার, আমি এডিএইচ ধরে নিই, আমি অক্সিটোসিন ধরে নিই, আমি গ্রোথ হরমোন ধরে নিতে পারি, আমি T4 ধরে নিতে পারি, আমি কর্টিসল ধরে নিতে পারি। প্রত্যেকটা হরমোনের কিন্তু নির্দিষ্ট কাজ আছে, এবং সেগুলো কাজ কোথায় কিভাবে কাজ করে ভালো করে শুনে নাও, মন দিয়ে শুনে নাও, বোর্ডে লিখবো না, খাতায় লিখে নাও। হরমোন তার উৎসস্থল থেকে খরিত হওয়ার পর নির্দিষ্ট অঙ্গের বা কোষের মধ্যে পৌঁছায়, এবং সেখানে থাকা বিভিন্ন ধরনের গ্রাহক কোষের সঙ্গে
সে যুক্ত হয় এবং সেখানে সে তার কার্যকারিতাকে প্রকাশ করে এবং কার্যকারিতার মাধ্যমে কোষের মধ্যে চলা বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এইভাবেই হরমোন কিন্তু কারক রূপে কাজ করতে পারে। একবার বলে দিলাম, আর বলবো না, যার দরকার হবে ভিডিওটাকে আবার একবার রিভিউ করে দেখে নেবে। চলো বেশ, তাহলে এই প্রশ্নের উত্তরটা 2 নম্বরের কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, ঠান্ডা মাথায় বাড়িতে লিখে প্র্যাকটিস করে যাবে। কিছু কিছু প্রশ্ন যেগুলো ধরতে পারা যায় কোন জায়গা থেকে আসতে পারে, ওগুলো নিয়ে কোনো রকম চান্স নেবে না। কলার তুলে ঘুরে বেড়াবে না, কলার নামিয়ে রাখবে, পরীক্ষার রেজাল্ট ভালো হলে তবে কলার তুলে বাইরে বেরোবে, দেখ ভাই যা করেছি পুরো ফাটিয়ে দিয়ে এসেছি, কিন্তু তার আগে কলার তুলে ঘুরে বেড়াবে না। সবসময় মাথায় রাখবে পরীক্ষার আগে কিন্তু যাতে মাতাল তালে ঠিক থাকতেই হয়, অর্থাৎ চুপচাপ নিজের কাজ করে যাও আর তারপরে পরীক্ষার হলে এমনভাবে লিখে এসো, ফাটিয়ে লিখে এসো যাতে করে রেজাল্টটা একেবারে ধামাকা হয়, দেখার মতো হয়। এটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এখন বেশি লাফালাফি করবে না, এখন বেশি চেঁচামেচি করবে না, এটা মাথায় রাখছো। যত চেঁচামেচি করবে, লাফালাফি করবে, হাইপোথ্যালামাস ঠিকঠাকভাবে কিন্তু কাজ করতে পারবে না, হাইপোথ্যালামাস সমস্যা করবে, আর সেখানেই কিন্তু পুরো কেলো হয়ে গেল, বলে দিলাম ঠান্ডা মাথায়। তাহলে এবার গেল, এইবার যখন কারক ফারক কাজ ফাজ যখন পড়ছো, হয়ে গেল, মেটাবলিক অ্যাক্টিভিটি কাজ করে। এবার এর সাথে কি ঝট করে একবার চোখ বুলিয়ে নেবে। দেখো আমি একসাথে রেখেছি, ডিজিজগুলোকে চোখ বুলিয়ে নেবে। ডিজিজ, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ডিজিজ কোথাও না কোথাও একটা প্রশ্ন গুঁজে দিতে পারে, রোগের প্রশ্ন কোথাও গিয়ে একটা প্রশ্ন গুঁজে দিতে পারে, যাতে করে সেই গোঁজা জিনিসটাকে ঠিকভাবে আমরা সোজা করতে পারি। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে লিস্টটাকে দেখে নিতে হবে। তার মানে আমি লিখেছি দেখো, জিএইচ বা গ্রোথ হরমোন কম ক্ষরণ বেশি ক্ষরণের জন্য, এইভাবে অ্যারো দিয়ে লেখা আছে। গ্রোথ হরমোনের কথা যদি আমি বলি, যদি কম ক্ষরণ হয় তাহলে হবে বামনত্ব, ইংলিশে বলা হচ্ছে ডোয়ারফিজম। বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে তো হবে না। কেন? বড়রা বড় হয়ে গেলে বামনত্বের কি দরকার বলো, ঠিক বললাম কি না? বড়রা বড় হয়ে গেলে বামনত্বের কোনো দরকার আছে? দরকার নেই। তো বাচ্চাদের কিন্তু বামনত্বের গল্প কিন্তু এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার জাইগান্টিজম, বেশি, অর্থাৎ তোমার যুবকদের বা বাচ্চাদের বা গ্রোথ ফেজে যারা ধরো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা ধরো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হরমোন বেশি ক্ষরিত হলে জাইগান্টিজম রোগ আমরা দেখতে পাই। এবং বয়স্কদের ক্ষেত্রে বা ধরো প্রাপ্তবয়স্কদের যার ধরো গ্রোথ থেমে গেছে, র্যাপিড গ্রোথ যাদের হয় না, থেমে যাওয়া বলা ভুল, র্যাপিড গ্রোথ যাদের একদমই হয় না বা কম হয়, তার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্রোমেগালি পাই, মুখটা লম্বা হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, পিঠে শিট দ্বারা বড় হয়ে যায়, উঠতে পারে না বলে এটা বেঁকে যায়। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বয়স্কদের অ্যাক্রোমেগালি, তোমার হচ্ছে গ্রোয়িং বাচ্চাদের হচ্ছে জাইগান্টিজম, বেশি ক্ষরণ হলে বেশি ক্ষরণ, আর এটা হচ্ছে তোমার কম ক্ষরণ বামনত্ব। অবশ্যই দেখে যাচ্ছ, যদি লেগে যায় বঙ্গলক্ষ্মী বাম্পার 6 টাকায় 1 কোটি টাকা। চলো বেশ। T4 থাইরক্সিন হরমোন, এটা যদি কম ক্ষরণ হয় বাচ্চাদের ক্রেটিনিজম হতে আমরা দেখি। এটা কম ক্ষরণ হলে বাচ্চাদের ক্রেটিনিজম হতে কিন্তু আমরা এখানে দেখি। আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে কিন্তু গয়টার রোগ আমরা হয়, এটাকেই কিন্তু গ্রেভস বর্ণিত রোগ, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বলা আছে। এইবার এই যে গয়টারের কথা আমরা কিন্তু বলছি, এই গয়টার কিন্তু 2 রকমের হতে পারে। কি হতে পারে? একটা হচ্ছে, এটা ভালো করে বুঝবে, আমি লিখেছি আরো দিয়ে, বেশি বলে মানে এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম বলা হয়। একটা গয়টার, তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম মানে কি? হাইপার মানে বেশি, বলে না হাইপার হয়ে যাচ্ছি, হাইপার মানে বেশি, মানে থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের ফলে হাইপার থাইরয়েডিজমের জন্য একটা গয়টার আমরা দেখতে পাই। আর একটা গয়টার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজম। দুটো কিন্তু গয়টার আছে, তো তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? দুটো গয়টার আছে, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মাধ্যমিকে দুটো তোমাকে দেবে না, চাপলেস থাকো, শুধুমাত্র গয়টার বলা আছে, সেটাকেই বলা আছে গ্রেভস বর্ণিত রোগ। বইতে দেখবে বলা আছে যে থাইরক্সিন হরমোনের বেশি বা কম ক্ষরণের ফলে যেটা বইতে আছে ওটাই করবে। স্যার আপনি কেন ঘাঁটছেন? ঘাঁটছি কারণ যদি বাই এনি চান্স মনে হয় কিছু প্রশ্ন ওখান থেকে ঠুকে দেয়, তাহলে এখান থেকে হ্যান্ডেল করতে পারবে। তার মানে গয়টার কিন্তু থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে হতে পারে, বা গয়টার কিন্তু থাইরক্সিনের কম ক্ষরণের ফলে হতে পারে। সাধারণত দেখা যেটা ধরো হাইপোথাইরয়েডিজম, মানে যেটা ধরো কম ক্ষরণ হচ্ছে, এর সব থেকে বড় কারণ যেটা বলা হয় যে আয়োডিন কম আছে, আয়োডিন লেভেলটা কম থাকে বলে দেখা গেছে। এক্ষেত্রে কিন্তু আয়োডিন লেভেল কম মানে সেখানে থাইরক্সিন হরমোন তৈরি হতে পারে না। বলবে কেন? কারণ T4 যদি থাইরক্সিন হরমোন হয়, একটু আগে নামটাকে বলেলাম, ইটস কল টেট্রা আয়োডোথায়োনিন, মানে 4খানা আয়োডিন মলিকিউল দরকার। তাহলে যদি 4খানা আয়োডিন মলিকিউল পর্যাপ্ত না পায়, তাহলে কি থাইরক্সিন হরমোন তৈরি হবে? বলবে ইয়েস অর নো প্রত্যেকে, ইয়েস অর নো।
ইয়েস অর নো? তাহলে তৈরি হবে না, তার মানে দ্যাট ইজ কল ইটস কল হাইপো ইন নেচার, মানে কম ইন নেচার, মানে তাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মনে রাখতে হবে। এবার হাইপো হলে স্যার কেন আমার গয়টার গলগণ্ড হবে, ফুলে যাবে কেন? হাইপো হলে কেন গয়টার গলগণ্ড হবে, ফুলে যাবে কেন? স্যার বাংলায় যদি এসআইআর ঠিকভাবে না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রেশার আসবে কি আসবে না, প্রত্যেকে বলবে ইয়েস অর নো। বাংলায় যদি এসআইআর ঠিকভাবে না হয় তাহলে সেন্ট্রাল থেকে বেশি করে প্রেশার দেবে, বলে ইয়েস স্যার। তাহলে যদি আমার গ্ল্যান্ড থাইরক্সিন তৈরি করতে না পারে তাহলে পিটুইটারি থেকে টিএসএইচ বেশি করে বেরোবে, বলবে ইয়েস অর নো, ইয়েস অর নো। পিটুইটারি বুঝতে পারছে ভাই ব্লাডের মধ্যে থাইরক্সিন কম আছে, ও ভাই দেখবে না, ও দেখবে না কিন্তু যে আমার এখানে আয়োডিন কম আছে বলে সে করতে পারছে না, অর্থাৎ সেন্ট্রাল দেখবে না আমার এখানে বিএলওর সমস্যা আছে বলে কাজ করতে পারছে না, ও বলবে করতেই হবে। আমরা টিএসএইচ বারবার করে বেরিয়ে যাচ্ছে, আমার গ্ল্যান্ড ফুলে গেল। বলো বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার? ইয়েস অর নো? ইটস কল হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হাইপো মানে হচ্ছে কম, তাও গলা ফুলছে কেন? কম হলেও ওপর তলা থেকে চাপ আসে। তার মানে বুঝতে পারছো জীবনের কি যন্ত্রণা? জীবনে বেশি হলেও জ্বালা, জীবনে কম হলেও জ্বালা। সব থেকে বড় জ্বালা হচ্ছে জীবন। আর জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে ওই কিছু একটা হবে। চলো, তো হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে যখন আমার থাইরক্সিন হরমোন যখন বেশি যখন ক্ষরিত হবে তখন কিন্তু হাইপার থাইরয়েডিজম কিন্তু হয়। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখবে বহিঃচক্ষু গয়টার বলা হয়, এক্স অপথালমিক গয়টার। কিছু কিছু ক্ষেত্রে দেখবে এটাকেও বলে, দেখে নিতে হবে সিমটমসটা কি রয়েছে। মানে অনেক সময় কিন্তু চোখগুলো বাইরে ঠেলে কিন্তু বেরিয়ে আসে, অবশ্যই কিন্তু দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো বেশ, এটা পড়লে দুটো পার্ট। এবার হচ্ছে নেক্সট হচ্ছে কি পড়বে? ইনসুলিন পার্ট। অবশ্যই 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 পড়ে যাচ্ছ ইনসুলিন। ইনসুলিন হরমোনের জন্য কি হয়? একটা মধুমেহ হয়, মানে যাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, মানে রক্ত শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় কি হয়ে যায়, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা দুভাবে হতে পারে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে ইনসুলিন নির্ভর, অর্থাৎ এখানে কিন্তু ইনসুলিন কমা বাড়ার ওপর এর শর্করার লেভেলটা কমা বাড়া করে, কারণ সেটা কোষের ঢোকাটা নিয়ন্ত্রণ করে। আর টাইপ 2 হচ্ছে ইনসুলিন অনির্ভর, সেখানে কিন্তু ইনসুলিন কমছে বাড়ছে, এটা কিন্তু কোনো সমস্যা দেখা কিন্তু যায় না। তো টাইপ 1 টাইপ 2 সিলেবাসের মধ্যে বিশেষ কিছু নেই, প্রয়োজন নেই, তুমি কিন্তু অবশ্যই মধুমেহ রোগটা কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। আর তারপরে হচ্ছে এডিএইচ, মানে যাকে ভ্যাসোপ্রেসিন বলা হয়, যা কি করে আমাদের বৃক্কীয় নালিকা, মূলত ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট সংগ্রাহী নালিকার মধ্যে জলের পুনঃশোষণকে বাড়িয়ে দেয়। সেটা না হলে কি রোগ হতে পারে? ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হতে পারে, এবং তাকে আমরা বাংলায় কি বলবো? তাকে বাংলায় বলবো হচ্ছে বহুমূত্র। তো এই রোগটা একটুখানি অবশ্যই কটা পড়ে নিও। বোঝা গেল কি বোঝা গেল না? এগুলো ছাড়া আছে? হ্যাঁ অবশ্যই আছে, সিলেবাসের মধ্যে মাধ্যমিকের জন্য এইটুকু আছে। স্যার এগুলো ছাড়া পড়তে পারো, আমি পড়াবো না এখন। কেন? আমাকে মাধ্যমিকের সিলেবাস ধরে এগোতে হবে। নর্মাল ক্লাস হলে চলে এসো ক্লাসে, রেকর্ড লেকচার দেখে নেবে অবশ্যই, সেখানে কিন্তু ডিটেলে বলা আছে। এখন শুধুমাত্র মাধ্যমিক ওরিয়েন্টেড গল্প, এইটা অবশ্যই দেখে নিচ্ছ। 1 নম্বরের কোশ্চেন তো পরীক্ষার সময় এসে যেতেই পারে। চলো, তাহলে এখানে বোঝা গেল এই পর্যন্ত। এবার ঢুকবো নেক্সট পার্টে, দেখে নাও। ক্লিয়ার সবার কাছে? যার অসুবিধে হচ্ছে, যার নেটওয়ার্ক কানেকশন হচ্ছে, একটুখানি ওয়েট করে যাও, পুরোটা শেষ করে নিই, নিশ্চয়ই পরে বলে দেবো, তারপর আমরা ঢুকবো। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট পার্টের গল্প দেখে নাও। বলবে স্যার আপনি তো পড়ালেন না যে ফিডব্যাক লুপ। ভাই আসছি তো, এক্ষুনি ওয়েট করো, এক্ষুনি আসছি আমি। ফিডব্যাক লুপ স্যার বইতে তো 1খানা উদাহরণ দেওয়া আছে, আমি তোমাকে 4খানা উদাহরণ দিয়ে দেবো, কি করবে করো, কোনো অসুবিধা নেই। চলো শুরু করবো এবার গল্প। তাহলে আমরা কিন্তু হরমোন কিভাবে কাজ করে, তার ডিজিজ এবং তার নেচার, এইগুলো কিন্তু অবশ্যই আমরা দেখে টেকে নিয়েছি, পড়ে নিয়েছি। এবারে আমরা ঢুকবো হচ্ছে গ্রন্থির সম্পর্কে, কিন্তু গ্রন্থিগুলোকে পড়বো ওয়ান শট। আমরা রিভিশন করছি, আমরা সাজেশন দেখছি, ভালো করে বুঝবে, কানেকশন বুঝবে। আমাদের সবার মাথার ওপর কে রয়েছে? হাইপোথ্যালামাস রয়েছে। হাইপোথ্যালামাস যাকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে যাকে সুপ্রিম কমান্ডার বলা হয়, যারা আমাদের কিন্তু ব্রেনের মধ্যে রয়েছে, এটা মনে রাখতে হবে তোমাকে। এই হাইপোথ্যালামাস থেকে কি হরমোন বেরোয়? কোড অর্ডারে লেখা আছে, ভালো করে দেখে নেবে, বুঝে নেবে, চিনে নেবে, অবশ্যই দরকার, ভীষণভাবে দরকার, দেখে নিচ্ছ। অ্যাক্সিসটা বুঝতে হবে, পরীক্ষার সময় ভীষণ কাজে লাগবে, এখানেই তো আসল মজা। হাইপোথ্যালামাস থেকে বেরোতে পারে হচ্ছে আরএইচ, মানে হচ্ছে রিলিজিং হরমোন বেরোতে পারে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং তার সাথে কিন্তু আইএইচ মানে ইনহিবিটিং হরমোন বেরোতে পারে। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন কিন্তু বেরোতে পারে, অর্থাৎ যে হরমোন বেরোতে সহায়তা করে রিলিজিং হরমোন, আর যে হরমোনগুলো মূলত হরমোন বেরোতে বাধা প্রদান করে তাকে বলা হচ্ছে ইনহিবিটিং হরমোন। 2 রকমের হরমোন কিন্তু বেরোতে পারে, পরিষ্কার কথা হচ্ছে এইটা। ঠিক আছে, এই পার্টটা। এইবার হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোনগুলো বেরোয় আমরা সেগুলোই কিন্তু পড়তে এবার আমি যাব।
ঠিক আছে, ভালো করে দেখবে একটা অন্য প্যাটার্নে করা আছে, যাতে করে পরীক্ষার সময় পড়তে কোনো রকম কোনো অসুবিধে না হয়। ঠান্ডা মাথায় প্রত্যেককে বলছি, ভালো করে দেখে নাও বিষয়টা। প্রথম কথা হচ্ছে, এই যে হাইপোথ্যালামাস থেকে বেরোয় হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ছোট করে বলা হয় সিআরএইচ, বলবে ইয়েস, ইয়েস স্যার। তারপর কি রয়েছে টিআরএইচ, মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। মাইন্ডেড, এটা কিন্তু থাইরোট্রপিক নয়, থাইরোট্রপিন, দন্তের ন আছে, বলো সবাই জানতে এটা ইয়েস অর নো, প্রত্যেকে বলবে চ্যাট বক্সে প্রত্যেকে। থাইরোট্রপিন বলা আছে, থাইরোট্রপিক লিখলে ব্যাস হয়ে গেল, শেখে গেল একেবারে, কিচ্ছু করার নেই আর জীবনে। থাইরোট্রপিন হরমোন ভালো করে দেখে নেবে, বইটা খুলে দেখে নেবে, বোর্ডে দেখে নেবে, আমার কথা শুনে নেবে, যেভাবে খুশি দেখে নাও। থাইরোট্রপিন হরমোন লেখা আছে, আর কর্টিকোট্রপিন হরমোন লেখা আছে। জিএনআরএইচ মানে কি স্যার? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন লেখা আছে, অবশ্যই দেখে নিচ্ছ। আচ্ছা, তারপরে কি জিএইচআরআরএইচ? স্যার শুনিনি, বলছি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। আরও কিছু নাম আছে স্যার? ইয়েস স্যার, আরও নাম আছে স্যার, আরও এসআরএইচ, সোমাটোট্রপিক রিলিজিং হরমোন। যে যত বড় নামে ডেকে নাও, ঠিক বললেই হলো, কোনো অসুবিধে কিছু নেই। ওকে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তারপরে রয়েছে পিআরএইচ, পুরো নাম হচ্ছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। ইয়েস স্যার, এই সমস্ত হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে বেরোতে আমরা দেখি, সিক্রিট করতে আমরা কিন্তু এখানে দেখি। কিন্তু এটা ছাড়াও আরও দুটো হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোয়, বলো কে বলবে? ঝটপট বলে ফেলো। এইগুলো ছাড়াও আরও দুটো হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোয়, যাকে আমরা নিউরো হরমোন বলে থাকি, যাকে আমরা নিউরো হরমোন বলে থাকি। যার মধ্যে একজনই তো আজকে শো স্টপার, তাকে নিয়ে আজকে পড়াশোনা হবে ভালো করে। একদমই তাই, এটা রয়েছে কি অক্সিটোসিন এবং এডিএইচ মানে হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই দুটো হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোয়। কোত্থেকে বেরোয়? এসওএন এবং পিভিএন, ঠিক আছে, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এবং সুপ্রা অপটিক নিউক্লিয়াস। এই দুটো রিজিয়ন থেকে কিন্তু এই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ হরমোনটা রিলিজ হয়, এবং এটা কিন্তু নিউরো সিক্রেটরি সেল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নিউরো হরমোন। এবং সিক্রিট হওয়ার পর কোথায় গিয়ে জমে হচ্ছে পশ্চাৎ পিটুইটারির মধ্যে, এবং সেখান থেকে সে সিক্রিট করে। মানে অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ এর সোর্স হচ্ছে হাইপোথ্যালামাস, আর সিক্রিট করে কোড দিয়ে দেখো, অলরেডি কিন্তু লিখে দিয়েছি যে সিক্রিশন অনলি, লিখে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে যে সিক্রিশন, আমি দেখাবো একটু পরে। সিক্রিশন অনলি মানে শুধুমাত্র ক্ষরণ হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এটা হলো গল্প। এইবার এই যে পিটুইটারি পার্ট রয়েছে, পিটুইটারি কটা পার্ট ছোট্ট করে বলে দিই, খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, তাও দেখে রাখবে। পিটুইটারি পার্ট মূলত দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডেনোহাইপোফাইসিস অর্থাৎ অগ্র পিটুইটারি বা মধ্য পিটুইটারি পার্টটা একসাথে বলা হয়, আর পেছনের দিকের পার্টটাকে বলা হয় নিউরোহাইপোফাইসিস, যাকে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অ্যাডেনোহাইপোফাইসিস থেকে মূলত কি বেরোয়? সেখান থেকে মূলত ট্রপিক হরমোন বেরোয়, ট্রপিক হরমোন মূলত বেরোয়। আর তোমার পশ্চাৎ পার্ট থেকে কি বেরোয়? সেখান থেকে বেরোয় হচ্ছে তোমার নিউরো হরমোনটা বেরোয়। বেসিক জিনিস, আলাদা করে পড়ার কিছু নেই, একবার চোখ বোলালেই হয়ে যাবে, এই জন্য আলাদা করে কিন্তু লিখিনি, ঠিক আছে, একদম পরিষ্কার কথা। চলো চলো বেশ, দেখে নাও এই পোর্শনটা ভালো করে। এবার আমরা এটা দেখব, এই যে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং গ্ল্যান্ডের সাথে যে কানেকশন লুপটা তৈরি হয়, সেই কানেকশন লুপটাকে একটু ভালো করে দেখে নেওয়ার আমি চেষ্টা করব। ভালো করে দেখো এই জায়গাটা, কানেকশনটা বোঝো, বইতে কিন্তু দেয়া নেই এভাবে। দেখো, হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ইয়েস স্যার। সেটা চলে আসছে কোথায়? পিটুইটারির কোথায়? অগ্রখণ্ডকের মধ্যে, অ্যান্টেরিয়ার পার্টের মধ্যে চলে আসছে। সেখানে রয়েছে কর্টিকোট্রপ সেল, সেখান থেকে বার করাচ্ছে এসিটিএইচ মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। বলবে ইয়েস অর নো প্রত্যেকে, চ্যাট বক্সে কমেন্ট বক্সে প্রত্যেকে লিখবে ইয়েস অর নো, বলবে হ্যাঁ স্যার এসিটিএইচ বেরোচ্ছে। এই এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এবার কোথায় কাজ করে? এ সোজা ব্লাড দিয়ে বেরিয়ে যায় হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের কাছে। আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থি যা বৃক্কের ওপর রয়েছে, অ্যাড্রেনাল কর্টেক্সের কাছে যায়। সেই অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে কিন্তু তিনটে লেয়ার আছে, পড়তে হবে দরকার নেই, বলে রাখছি, মাধ্যমিকের সিলেবাসে নেই। অ্যাড্রেনাল কর্টেক্সের পার্টের মধ্যে তিনটে লেয়ার আছে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। তোমার জিএফআর, গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলাটা, রেটিকুলারিস, এই তিনটে লেয়ারের মধ্যে, অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্সের এখানে তিনটে লেয়ার রয়েছে, এখানে তিনটে লেয়ার রয়েছে, ভালো করে দেখে নাও সবার জন্য। ওপরেরটা গ্লোমেরুলোসা, তারপরেরটা হচ্ছে তোমার ফ্যাসিকুলাটা,
আর তারপরেটা হচ্ছে রেটিকুলারিস। তাহলে এখানে কোথায় গিয়ে কাজ করে? এসিটিএইচ কিন্তু কাজ করে এই জায়গাটা, মানে এই ফ্যাসিকুলাটা পার্টটায় কিন্তু কাজ করে। সেখান থেকে বের করে কর্টিকয়েড হরমোন। স্যার কর্টিসল হরমোন কি হরমোন? এটা ইট ইজ কল গ্লুকোকর্টিকয়েড। আমরা পড়েছো গ্লুকোকর্টিকয়েড। স্যার এই কথা কেন বললেন? কর্টিকয়েড স্যার কেন বললেন? বইতে আছে আবার নেই, না পড়লেও চলে। কেন? কর্টিসল ইজ আ স্ট্রেস হরমোন। আপনার পরশুদিন বিয়ে? হ্যাঁ, আমার সোমবার দিন বিয়ে রয়েছে। সোমবার দিন আমার বিয়ে, 15 তারিখ। কিন্তু বিয়ের আগে তোমাদেরকে ক্লাসটা করিয়ে দিয়ে গেলাম। তো প্রাণী হরমোন তো এখানে একটু ভালোবাসার ব্যাপার আছে, ওই জন্য মনে হলো ক্লাসটা করিয়ে দিয়ে চল। বেশ, তো এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। কর্টিসল হরমোনটা আমি কেন আলাদা করে বলতে গেলাম? দিস ইজ কল্ড স্ট্রেস হরমোন। ভালো করে শুনবে, স্ট্রেস হরমোন মানে কি? স্যার সামনে পরীক্ষা আসছে, পড়া পাচ্ছি না, পড়া ভুলে যাচ্ছি, সব পড়ছি কিন্তু মনে হচ্ছে পরীক্ষার সময় ভুলে যাব, কি লিখবো, কতটা লিখবো, ছবিটা কিভাবে আঁকতে হবে, লাস্ট মিনিটে একবার চোখ বুঝে নি। এই যে কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যে আছো, পরীক্ষার কয়েক ঘন্টা আগে এই স্ট্রেস কন্ডিশনে কিন্তু আমরা কর্টিসলের মাত্রা বডির মধ্যে অনেকটাই বেড়ে যেতে দেখি। ভীষণ টেনশন হচ্ছে, কাজটা হয়নি, ভীষণ টেনশন হচ্ছে, পড়াটা হয়নি, ভীষণ টেনশন হচ্ছে, কাউকে ভালো লাগে, এখন নয়, মাধ্যমিক পরীক্ষার পরে, সরস্বতী পুজোর সময়, ওই সময়টাতে বলতে পারছি না, কি বলবো বুঝে উঠতে পারছি না। স্ট্রেসের সময় এই হরমোনের লেভেলটা কিন্তু বেড়ে যায়, এটা মনে রাখতে হবে। তাই জীবনে কর্টিসলকে কমাতে হবে, জীবনে কর্টিসলকে কমাতে হবে, মাথায় রাখো। কর্টিসল যদি বেড়ে যায় ডিপ্রেশনে পড়বে, কর্টিসল যদি বেড়ে যায় চোখের তলায় কালি পড়বে, কর্টিসল যদি বেড়ে যায় মাথার চামড়ায় ভাঁজ আসবে, কর্টিসল যদি বেড়ে যায় রাতে ঘুম হবে না, রাতে ঘুম না হলে হজম হবে না, হজম না হলে পটি হবে না, পটি না হলে মুখে পিম্পল বেরোবে, মুখে পিম্পল বেরোলে দেখতে খারাপ লাগবে, তুমি ব্যাচে পড়তে যেতে পারবে না, আর তোমার দিকে কেউ তাকিয়েও তাকাবে না। কিন্তু যদিও ডিপেন্ড করে না এটা, তাও পেহলে দর্শনধারী ফের গুণ বিচারী, তাই তো বলতেই হয়, তাই না? একদমই তাই। বেশ, চলো এবার বক্তব্য হচ্ছে কর্টিসল। ভালো করে বুঝবে, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড গ্রুপের একটা হরমোন। মানে যদি আমি শুধুমাত্র নামের ওপর ফোকাস করি, ভালো করে শুনবে, ঠিক আছে? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। গ্লুকোকর্টিকয়েড মানে কি? কোথাও না কোথাও বলতে পারবো এখানে যে গ্লুকোকর্টিকয়েড মানে এরা গ্লুকোজের মেটাবলিজমে সাহায্য করে। এক্সট্রা কিছু পড়তে হবে না, এটা পড়লেই হবে। গ্লুকোজের মেটাবলিজমে সাহায্য করে। এবার একটা ছোট্ট কনসেপ্টের জায়গা দিই, বলবে হ্যাঁ স্যার পড়া বোঝার কিছু নেই, মুখস্থ না। স্ট্রেস কন্ডিশনে আমাদের হার্টবিট বাড়ে, আমাদের মাসেল বেশি করে কাজ করে, ব্লাড ফ্লো বেড়ে যায়, একদমই তাই। তাহলে যদি ব্লাড ফ্লো বাড়ে, হার্টবিট বাড়ে, মাসেল বেশি করে কাজ করে, তাহলে সেখানে আমাদের গ্লুকোজের ভাঙনের প্রয়োজন হবে, বলবে হ্যাঁ কি না। এনার্জি তৈরি করার প্রয়োজন হবে, বলবে হ্যাঁ কি না। বলবে ইয়েস স্যার। তাহলে গ্লুকোজ মেটাবলিজমের জন্য একটা হরমোনকে দরকার হবে, বলবে ইয়েস অর নো, বলবে হ্যাঁ স্যার। সেখানেই কিন্তু কর্টিসল কাজ করে। সিধি বাত নো বাক পাস কনসেপ্ট এখানেও আছে, এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে তোমাকে, ঠিক আছে? তো এটা হলো পার্ট, দেখে নিচ্ছ কর্টিসল, সিলেবাসে নিয়ে একবার জাস্ট দেখে নেবে এই পার্টটা, ঠিক আছে? এটা ছাড়া আর কি আছে? গ্লোমেরুলোসা পার্ট থেকে একটা হরমোন বেরোয়, ছোট্ট করে বলে দিই, সেটাকে বলা হচ্ছে তোমার এই যে এই উপরের পার্টটা হচ্ছে গ্লোমেরুলোসা পার্ট, এটা হচ্ছে রেটিকুলারিস পার্ট। এই পার্ট থেকে মিনারেলোকর্টিকয়েড হরমোন বেরোয়, অ্যালডোস্টেরন হরমোন বেরোয়, যা কিনা আমাদের সোডিয়াম পটাশিয়াম লেভেলকে মেনটেন করে, ভারসাম্য মেনটেন করে। আর রেটিকুলারিস পার্ট থেকে বেরোয় হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন, যা কিনা আমাদের বডিতে তোমার মাস্কুলার স্ট্রাকচার বা মানে যৌন তোমার স্ট্রাকচারকে খানিকটা, বা দেহের মধ্যে লোম গঠনে খানিকটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করতে পারে, এটা কিন্তু মনে রাখতে তোমাকে হবে। তো এই পার্টটা সিলেবাসে বিশেষ নেই, সিলেবাসে কিন্তু আছে অ্যাড্রেনাল মেডালা পোর্শনটা, আমি এটা বলছি পরে, ঠিক আছে? তাহলে এইখানে অ্যাক্সিস বোঝা গেল, বলো ইয়েস অর নো। এখানে অ্যাক্সিস বোঝা গেল। স্যার এই অ্যাক্সিস থেকে কি আমরা ফিডব্যাক মেকানিজমটা বলতে পারবো? বলবো ইয়েস স্যার। কি করে বলবো? স্যার দেহের মধ্যে যদি কর্টিসলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রচুর বেড়ে যায়, সেই কর্টিসল ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে পিটুইটারির এসিটিএইচ হরমোনকে নেগেটিভ ফুড ফিডব্যাক লুপ দেয়, বলবে ইয়েস অর নো, করা সম্ভব, বলবে হ্যাঁ কি না, বলবে স্যার আপনি যখন বলছেন তো করা সম্ভব, বলে হ্যাঁ ইয়েস। নেগেটিভ ফিডব্যাক লুপ দেয়, বলবে হ্যাঁ স্যার আমি আর পারছি না, লেভেলটা প্রচণ্ড বেড়ে গেছে, কর্টিসল লেভেলটা কমাতে হবে, ইয়েস স্যার। বলে এখানেও নেগেটিভ ফিডব্যাক লুপ কাজ করে, হ্যাঁ ফিডব্যাক, এটা তোমাকে মনে রাখতে হবে। আরও ফিডব্যাক আছে, একটা ফিডব্যাক এখানে কাজ করতে পারে, ঠিক আছে? চলো বেশ, গল্প বিস্তর কাজ করে, কারণ শুধুমাত্র একটা ফিডব্যাকের বিষয়ে বলা ঠিক না, আরও অনেকগুলো কাজ করে, তো যাই হোক। চলো, তাহলে এটা হয়ে গেল, অসুবিধে কিছু নেই। এবার আমরা নেক্সট থাকবো, কি থাকবো দেখে নাও। এবার কি হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে? এখান থেকে বেরোচ্ছে যে টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন থেকে হরমোন বেরোবার পর চলে যায়
অ্যাডেনোহাইপোফাইসিস মানে অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখানে রয়েছে থাইরোট্রপ সেল, সেখান থেকে বের করায় টিএসএইচ, চলে যায় ব্লাড দিয়ে থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে বার করায় T4 T3, মূলত T4 বার করায়, T4 কে কাজ করতে গেলে T3 তে কনভার্ট হতে হয়, T4 কে কাজ করতে গেলে T3 তে কনভার্ট হতে হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে না। তাহলে দিস ইজ দ্য অ্যাক্সিস অফ TRH TSH থাইরক্সিন অ্যাক্সিস। লুপ দেখে নাও, বইতে এই ফিডব্যাকের কথাও বলা হয়েছে। একই রকমভাবে এখানেও ফিডব্যাক পাবে, এখানেও থাকবে নেগেটিভ ফিডব্যাক, এখানেও থাকবে নেগেটিভ ফিডব্যাক, দেখে নাও। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় যদি থাইরক্সিনের পরিমাণ রক্তে বেড়ে যায়, সে ঘুর পথে গিয়ে কোথায়, TSH মানে কি, পিটুইটারিকে সিগন্যাল দেয়, বাধাদায়ক সিগন্যাল প্রয়োগ করে, বা সে TRH-কে সিগন্যাল দেয় যাতে করে সে আর হরমোন রিলিজ না করে। এটাকেই বলা হয় হরমোনের নেগেটিভ ফিডব্যাক। আর যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন কি হবে, কমে গেলে পজিটিভ সিগন্যাল কাজ করবে, কোয়াইট ন্যাচারাল, কমে গেলে। এইটা দেখবে বইতে বলা আছে, এইটাও করতে পারো, এটাও করতে পারো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার কি হবে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই থাইরক্সিনের কাজের গল্পটা ছোট্ট করে জানতে হবে। থাইরক্সিনের কাজ পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? স্যার, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিন হরমোনকে বলা হয়, কারণ এরা আমাদের বিএমআরকে কন্ট্রোল করে, বিএমআরকে বৃদ্ধি করে। এটা আমাকে মনে রাখতে হবে। এটা আমাদের কোষের ভেতরের ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমকে কিন্তু বৃদ্ধি করায়, মূলত ক্যাটাবলিজমকেও কিন্তু বৃদ্ধি করাতে সাহায্য করে থাইরক্সিন হরমোনের পার্ট। অবশ্যই কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে, থাইরক্সিন হরমোনের কাজ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 2 থেকে 3টে কাজ আছে, অবশ্যই দেখে নেবে। অনেকগুলো কাজ, বিএমআর কন্ট্রোল করে, তাপ উৎপাদন করে, লোহিত রক্ত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, এরকম। এবার ধরো যদি এরম একটা ঘুরিয়ে প্রশ্ন আসে, কি একটি লোহিত রক্ত বলবে কি, এক ব্যক্তির দেহে লোহিত রক্ত কণিকার মধ্যে দেখা গেল যে লোহিত রক্ত কণিকার মধ্যে প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস ছিল, কিন্তু আস্তে আস্তে সেই নিউক্লিয়াস আরবিসি থেকে বিলুপ্ত হয়ে গেল। এই কার্যক্রমে কোন হরমোন সাহায্য করতে পারে বলে তোমার মনে হয়? কনসেপচুয়াল প্রশ্ন, বলো পারবে কি পারবে না, উত্তর কি হবে বলে ফেলো। উত্তর কি হবে? তুমি দেখলে লোহিত রক্ত কণিকার ভেতরে প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল তার মধ্যে নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে গেছে। এই কার্যকারিতার জন্য কোন হরমোন কাজ করে বলে তোমার মনে হয়? নিঃসন্দেহে থাইরক্সিন হরমোন। তাহলে এইভাবে কিন্তু খানিকটা স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। প্রশ্ন সহজ জানা, কারণ তোমার কোয়েশ্চেনের প্যাটার্নটুকু জানতে হবে। ওকে, তাহলে এইটা হলো পার্ট, অবশ্যই দেখে নিচ্ছ। ফাংশন ভীষণ 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 গুরুত্বপূর্ণ, আলাদা করে এখন কিছু বলছি না। যদি কারো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও, বলে দেবো এই পার্টটা। ঠিক আছে, চলো নেক্সট দেখবো অ্যাক্সিস পার্টটা, ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট অ্যাক্সিস দেখে নেবো কি, GnRH গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, হাইপোথ্যালামাস থেকে কিন্তু বেরোচ্ছে অবশ্যই। তারপরে হচ্ছে তোমার GTH, মানে এটা আসছে পিটুইটারিতে, সেখানে ঢুকছে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন বের করাচ্ছে। এর মধ্যে কে রয়েছে? দুটো রয়েছে, FSH আর ICSH। আর ফিমেল বডিতে ICSH কে LH বলা হয়, এটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানাই। লোকেশ আসছে এক্ষুনি, ঠিক আছে। তাহলে মেল ফিমেল পার্ট দু জায়গাতেই কাজ করবে, দুটো বডিতে। স্যার এটা কি মেল ফিমেলে কাজ করে না? একই কাজ করে, নাম যেহেতু একই, আলাদা করে লিখিনি। দুটো হরমোনের নাম, হরমোনের কম্পোজিশন একই, সেটা নামটা খালি কিন্তু আলাদা, ঠিক আছে। এইবার পার্ট হচ্ছে এইটা পিটুইটারি পার্ট থেকে বেরোবার পরে কোথায় কাজ করবে? দেখো দু জায়গায় কাজ করার কথা বলা আছে, ঠান্ডা মাথায় ভালো করে দেখবে। এই পার্টটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, টেস্টিস এবং ওভারির পার্টটা খাতায় নোট করে নাও এটা। এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, বহুদিন এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন বিশেষ আসেনি। ওকে, চলো এবার বক্তব্য কি ভালো করে দেখো। এই হরমোন কাজ করে টেস্টিসের ওপর। কি আছে এখানে? সার্টোলি সেল আছে, এখানে লেডিক সেল আছে। সার্টোলি সেলের মধ্যে কি করা? এখানে শুক্রাণু উৎপাদন করে, যাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। বাংলায় লিখছি, কি করবে? এই শুক্রাণু উৎপাদনে সাহায্য করবে, তার দেখাশোনায় সাহায্য করবে, তার রক্ষণাবেক্ষণে সাহায্য করবে। কার মাধ্যমে? সার্টোলি সেলের মাধ্যমে। এখানে কোন হরমোন কাজ করবে? এখানে FSH কাজ করছে, মনে রাখতে হবে তোমাকে। আবার এটাও তোমাকে মনে রাখতে হবে, এখানে পোর্শন থেকে লেডিক সেলে কাজ করবে কে? মূলত LH হরমোন কাজ করবে কি? সেখান থেকে টেস্টোস্টেরন হরমোনকে রিলিজ করাবে। এবং কোথাও না কোথাও গিয়ে টেস্টোস্টেরন হরমোন রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আবার শুক্রাণু উৎপাদনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এখানে কিন্তু কাজগুলো ইন্টার কানেক্টেড, মনে রাখতে হবে তোমাকে।
একটার উপর ছেড়ে দিলে কাজ কিন্তু হবে না, প্রত্যেকটা কাছাকাছি হরমোন কিন্তু সাধারণত দেখা গেছে কিন্তু একটার উপর একটা কিন্তু কাজটা খানিকটা কিন্তু ওভারল্যাপিং হয়ে যায়। তাহলে কি বললাম, টেস্টিসের মধ্যে যে সার্টোলি সেল এর মধ্যে রয়েছে ফলিকেল, বলো স্যার বইতে বলা আছে, একদমই তাই। সার্টোলি সেল এর মধ্যে রয়েছে হচ্ছে কিসের ফলিকেল, শুক্রাণুর ফলিকেল, মানে যাকে আমরা বলবো স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রকোষ বলা হয়। কি বলা হয় তাকে? বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া সেখান থেকে শুক্রাণু উৎপাদন করায় বা স্পামকে তৈরি করা হেল্প করে এফএসএইচ, আর সেটাকে তৈরি করতে পারে ঘুরপথে টেস্টোস্টেরনও হেল্প করে, এবং এই টেস্টোস্টেরন তার সাথে কি করবে প্রত্যেকেই তোমরা জানো, মেল ক্যারেক্টারকে ডেভেলপ করাবে। মেল ক্যারেক্টারকে ডেভেলপ করাবে। মেল ক্যারেক্টার মানে হচ্ছে গোপ দাড়ি গজাবে, বুকে ঢুকে চুল গজাবে, মাসেল তোমার বাড়বে, একটু অ্যাগ্রেসিভ মনোভাব হবে, ঠিক আছে, এটা কিন্তু একটু স্কিন অয়েলি হয়, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে মেল ক্যারেক্টার। এটা আশা করি জানো, আলাদা করে বলার কিছু নেই, মানে একটা ইগোইস্টিক ক্যারেক্টারকে তৈরি করতে হেল্প করে এটা। সে তার মানে কি যাদের ইগো নেই তারা কি নয়, আছে, ওটা আস্তে আস্তে আমরা কন্ট্রোল করে নিই, কিন্তু মেল ক্যারেক্টার পুরুষালী জায়গায় কিন্তু এই টেস্টোস্টেরন কাজ করে। এবার বলবে যার ধরুন স্যার দাড়ি গোপ নেই, তাহলে কি তার টেস্টোস্টেরন কম? সাধারণভাবে না। অনেকের দেখবে হেয়ার ফলিকল থাকে না বলে দাড়ি গোপ হয় না, তার মানে এই নয় তার টেস্টোস্টেরন কম থাকবে, বাট আমাদের রিসার্চ যেটা বলছে টেস্টোস্টেরন বেশি থাকলে দাড়ি গোপের মাত্রাটা একটু বেশি হতে আমরা দেখি, একটু মাসেলের পরিমাণটা বেশি হতে আমরা কিন্তু দেখি। তাই পুরুষের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে কিন্তু বডিতে মাসেল থাকাটাই বেটার, ফ্যাট কমিয়ে ফেলাটাই বেটার, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে টেস্টোস্টেরন পার্টটা। তাহলে এই পার্টটা হলো। এবার এটা হলো তোমার টেস্টিসের পার্ট, এই অ্যাক্সিস ধরে। এবার হচ্ছে চলে এসো কোথায়, ওভারির কাছে। ওভারি কে বলছে? ওভারির মধ্যে ওভারিয়ান ফলিকেল আছে। ওভারিয়ান ফলিকেল কি বলা হয়? ডিম্বাণুর ফলিকেল, ডিম্বথলি বাংলায় বলা হয়, দেখবে বলা আছে, একদমই তাই। ডিম্বথলিকে ফলিকেল বলা হয়, ওভারিয়ান ফলিকেল বলা হয়, শর্টকাটে লিখেছি। এগুলোকে ম্যাচিওর করায়। এই যে ওভারিয়ান ফলিকেল রয়েছে না, এই ওভারিয়ান ফলিকেলকে কি করবে? একে সে পরিণত করাবে। এই ওভারিয়ান ফলিকলকে কি করবে? একে সে পরিণত করায়, তাকে ম্যাচিওর করায়। গ্রাফিয়ান ফলিকল তৈরি করে, দেখবে বইতে লেখা আছে। আস্তে আস্তে ওভারিয়ান ফলিকলকে ম্যাচিওর করে, ঠিক আছে। এটা কিন্তু ফিমেল বডিতে কিন্তু প্রতি মাসেই কিন্তু হতে আমি এখানে দেখি। লোকেশ আমি আসছি এক্ষুনি, ওয়েট করে যাও, ঠিক আছে। হ্যাঁ আসছি জাকি, একদম ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। এই যে ম্যাচিওর হলো, ম্যাচিওর হতে হতে এখানে একটা রকমের সেল তৈরি হয়, ইটস কল গ্র্যানুলোসা সেল। ইয়েস স্যার, ইটস কল গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেল থেকে কি বেরোয় স্যার? ইস্ট্রোজেন বেরোয়। ইয়েস স্যার। তাহলে ফলিকলের মধ্যে থাকা গ্র্যানুলোসা কোষ, সেই কোষ থেকে বেরোয় হচ্ছে প্রাথমিকভাবে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন আর কোথা থেকে বেরোয় না? বেরোয়, সেটা পরে আমরা পড়ব। কিন্তু ওভারি অনুযায়ী পড়ছি, ওভারির মধ্যে যে ওভারিয়ান ফলিকল, ডিম্বথলি, তার মধ্যে থাকা গ্র্যানুলোসা কোষ, সেখান থেকে বেরোয় হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি করে? এটাকে ফিমেল হরমোন বলা হয়, লিখে নেবে। কাজ পারবে। ফিমেল মানে দেহের মধ্যে ফ্যাটকে সঞ্চয় করায়, একটু দেহকে কোমল করে, সফট করে, একটু মানে মেয়েলি আর কি চিন্তাভাবনার জায়গায় নিয়ে আসে, একটু শান্ত স্বভাবের। বললেই অনেকে তো বলবে যে মেয়েরা শান্ত হয় না, চেঁচায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, দেখা যায় কেউ চেঁচাতেই পারে, কারণ যদি মনে হয় যে কথাটা ঠিকঠাক হচ্ছে না, চেঁচাতেই পারে, অসুবিধা কিছু নেই। বাট এগুলো কিন্তু আমাদের মহিলার ক্যারেক্টার কিন্তু কন্ট্রোল করে, অবশ্যই তোকে দেখে নিতে হবে বিষয়টাকে, ঠিক আছে। তাহলে যে পয়েন্টগুলো বললাম অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ পরীক্ষার জন্য। ইস্ট্রোজেনের কাজ খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, আগেই বলে দিলাম। ইস্ট্রোজেনের কাজটা গুরুত্বপূর্ণ বিশেষ নয়, খালি ইস্ট্রোজেন কোথা থেকে বেরোচ্ছে দেখে নিও। কিন্তু পরীক্ষার জন্য প্রজেস্টেরনের কাজটা গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাকে প্রজেস্টেরনের কাজটা পড়তে হবে, বস কিছু করার নেই। কোত্থেকে বেরোয় স্যার? এই যে ফলিকেল রয়েছে, ফলিকেল কি হয় ভালো করে ঠান্ডা মাথায় শুনবে, ক্লাস 12-এ আছে পড়াবো বা ফাউন্ডেশনে পড়াবো। ছোট্ট ফলিকেল আছে, আস্তে 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 বড় হচ্ছে, তোরে হলো গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেল রাপচার হবে, সেখান থেকে বেরোবে তোমার অপরিণত ডিম্বাণু, ইংলিশে বলা বেটার, ইটস কল সেকেন্ডারি উসাইট, কারণ এনসিআরটি তাই বলছে। এই সেকেন্ডারি উসাইট হওয়ার পর এই রাপচার হওয়া ফলিকেল এবার একটু অন্য রকম জায়গায় চলে যায়, একটু অন্য ফরমেশনে চলে যায়। কিরম চলে যায়? তাকে বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম। একে বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম। এই যে কর্পাস লিউটিয়াম তৈরি করতে কে হেল্প করে? কর্পাস লিউটিয়াম তৈরি করতে এলএইচ হেল্প করে। বলবে কেন স্যার? গ্রাফিয়ান ফলিকাল থেকেও ডিম্বাণুকে বা সেকেন্ডারি উসাইটকে বার করাবার জন্য কিন্তু এলএইচের একটা বড় সড়ো রোল আছে। এলএইচের একটা বড় সড়ো রোল আছে, আমরা পড়বো পরবর্তীকালে হরমোন পড়ার সময় হায়ার ক্লাসে। এলএইচের পরিমাণটা সেট করে বেড়ে যায় গ্রাফিয়ান ফলিকালে। তখন হয় কর্পাস লিউটিয়াম তৈরি হয় ওখান থেকে। এই কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন বেরোয়। এর কাজটা খাতায় লিখে নাও, মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ।
কোন হরমোন প্লাসেন্টা তৈরিতে সাহায্য করে? স্যার প্রোজেস্টেরন। স্যার প্লাসেন্টা না বললে, অমরা বললে কি লিখবো? বলে ফেলো ঝটপট, বলে ফেলো। প্লাসেন্টা না হলে কি লিখবো অমরা বললে? স্যার প্লাসেন্টা যা বাংলাতে তাকে অমরাই বলে। আরে চাপ নেওয়ার কোনো কারণ নেই। কেন চাপ নিচ্ছ? একদমই তাই, প্রোজেস্টেরন হরমোন। প্লাসেন্টা তৈরিতে, গর্ভাবস্থা নিয়ন্ত্রণে এই প্রোজেস্টেরন হরমোন কাজ করে। এর কাজটা অতি অবশ্যই দেখে যাচ্ছ, কিন্তু বারবার বলছি, আবার বলছি, যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি পড়তে পড়তে, এটা অবশ্যই দেখে যাবে প্রোজেস্টেরনের কাছে উৎপন্ন। এবং আরেকটা বিষয় বলি, এই যে গ্রাফিয়ান ফলিকল, তারপর প্রোজেস্টেরন, তারপর এই যে কর্পাস লিউটিয়াম, এই সাইকেলটা পরপর কিন্তু এভরি মান্থে চলে। আর এই ঘটনাগুলো ঘটে বলেই, এই হরমোনাল লোচাগুলো হয় বলেই কিন্তু ফিমেল বডিতে কিন্তু পিরিয়ডিক সাইকেল দেখা যায়। পিরিয়ডিক সাইকেল তোমরা প্রত্যেকেই জানো বা শুনেছো, প্রচণ্ড পেনফুল একটা ফেনোমেনন, যা কিন্তু প্রত্যেকটা মহিলার, স্বাভাবিক মহিলার দেহে প্রতি মাসে হতে আমরা দেখি, এবং প্রচণ্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়, এবং প্রত্যেক মহিলার বডিতেই কিন্তু থাকে এটা। এবং পিরিয়ড সাইকেল না হলে পরে কোথাও গিয়ে কিন্তু একজন মহিলা কিন্তু প্রেগনেন্ট হতে পারতেন না বলা যেতে পারে, কারণ সেখানেই কিন্তু আমরা ওভাম দেখতে পাই, ওভাম রিলিজটা দেখতে পাই। তো পিরিয়ডিক সাইকেল এটা কিন্তু কেবলমাত্র মহিলাদেরই সহ্য করতে হয়, ছেলেরা কিন্তু এখান থেকে অনেকটাই বেঁচে গেল, সেফ সাইড। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চলো বেশ, তাহলে এটা আমরা বললাম যে আমাদের হচ্ছে টেস্টিস এবং ওভারির মধ্যে কোথায় কীভাবে কী কাজ করে। ঠিক আছে, বোঝা গেল জিটিএইচ এর লুপ। এবার এখান থেকে স্যার যদি আমাকে ফিডব্যাক চাই, নিঃসন্দেহে ফিডব্যাক কি? স্যার রক্তের মধ্যে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে গেলে সে বিপরীত পথে গিয়ে এখান থেকে কি করবে? বিপরীত পথে গিয়ে সে পিটুইটারিকে সিগন্যাল দেবে যাতে করে জিটিএইচ কম ক্ষরণ করে, এবং তারপর সে একে সিগন্যাল দেবে যাতে করে সে জিএনআরএইচ কম ক্ষরণ করে। এইভাবে কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে হরমোন কাজ করতে পারে। লুপ যা খুশি ধরে নাও, প্যাটার্ন ভাই বুঝে নাও। আমি কিন্তু ওকে প্যাটার্ন বোঝাচ্ছি, ভালো করে বোঝো। যদি জীবনে প্যাটার্ন না বুঝতে পারো, জীবন ঝাঁট হয়ে যাবে, বলে দিলাম। কিন্তু বন্ধুত্ব করো, পরিবারে থাকো, ভালোবাসো, প্রেম করো, কোনো কলেজে গিয়ে জয়েন করো, রিসার্চ করো, যেই দাও, নিট দাও, যা খুশি দাও না কেন, তোমাকে প্যাটার্ন বুঝতে হবে যে পরীক্ষার প্রশ্ন কিরম আসতে পারে, কিভাবে পড়তে লাগবে, কতটুকু পড়তে লাগবে, এবং কিভাবে উত্তর লিখলে তার পুরো মার্কসটা পাওয়া সম্ভব। প্যাটার্ন তোমাকে ধরতে হবে। প্যাটার্ন না ধরলে ওই মুখস্থ করো, কোনো অসুবিধা কিছু নেই। চলো নেক্সট হচ্ছে রুট দেখবো কি? এবার দেখবো জিএইচআরএইচ মানে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এটা চলে আসে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, চলে আসে কোথায়? আমাদের পিটুইটারিতে। সেখানে রিলিজ করে গ্রোথ হরমোন। এবং এই গ্রোথ হরমোন, আমি যেহেতু বডি কেন লিখলাম, আমাদের বডির কোন জায়গায় কাজ করে? আমাদের বডির যে বোনস রয়েছে, অস্থি রয়েছে, অস্থি এবং তার সাথে যে মাসেল রয়েছে, এই সব জায়গায় কিন্তু এই গ্রোথ হরমোন কাজ করতে আমরা দেখি। গ্রোথ হরমোন কি করে কাজ করবে স্যার? গ্রোথ হরমোন কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কিন্তু মেটাবলিজমে একটা বড় সড়ো রোল প্লে করে। মূলত এরা সঞ্চয় কার্য করে। মূলত কিন্তু গ্রোথ হরমোন অ্যানাবলিক মেটাবলিজম আমরা দেখি, অ্যানাবলিজম দেখি। মূলত এর পার্থক্য আছে, আমরা কিন্তু অ্যানাবলিজম দেখি, মানে আমাদের গ্রোথ করাতে সাহায্য করে, আমাদের বডির বৃদ্ধি করতে সাহায্য করে। বলবে কেন স্যার অ্যানাবলিজম বললেন? কমন সেন্স দিয়ে বলি, অসুবিধে কিছু নেই। এখন যদি অ্যানাবলিজম যদি না হয়, তাহলে কিন্তু সেটা গঠনমূলক হবে না, শুষ্ক ওজন বাড়বে না। প্রত্যেকে বলবে বিভোর, হ্যাঁ বিভোরের নম্বর শুনে আমি বিভোর হয়ে গেছি ফাটাফাটি। যদি অ্যানাবলিজম যদি না হয়, তাহলে কি শুষ্ক ওজন বাড়বে? বলবে ইয়েস অর নো। অ্যানাবলিজম না হলে শুষ্ক ওজন বাড়বে? বলবে ইয়েস না। এবার বৃদ্ধির আমরা কি পড়েছিলাম? বৃদ্ধি মানে যে একটা অপরিবর্তনীয় ফেনোমেনন, যেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, মানে কোথাও না কোথাও গিয়ে অ্যানাবলিজমকেও প্রমোট করে। তাহলে কি ক্যাটাবলিজম হবে না? ক্যাটাবলিজম হবে না? আগে বলো ইয়েস অর নো। ক্যাটাবলিজম হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? বলো 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 বলো। আমার ক্যাটাবলিজম হলে কেন স্যার ক্যাটাবলিজম হবে? হবে কেন হবে? কারণ স্যার মাসেল কন্ট্রাকশন ফাউন্ডেশনে পড়িয়েছিলাম, মাসেল কন্ট্রাকশনের সময় এটিপি দরকার। বলবে ইয়েস অর নো। মাসেল কন্ট্রাকশনের সময় এটিপি দরকার, তাহলে এটিপি অ্যানাবলিজমেও তৈরি হলেও বেশ তৈরি হয় না, অবশ্যই তৈরি হয়। ক্যাটাবলিজমেও কিন্তু এটিপি তৈরি হয়। মূলত কিন্তু ক্যাটাবলিজমেই কিন্তু এটিপি তৈরি হতে আমরা এখানে দেখি। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কারণ গ্লুকোজ ভেঙেই এটিপি তৈরি হয়, ক্যাটাবলিজমই হয়, অ্যানাবলিজমে বিশেষ হয় না। আমার কাছে অন্ততপক্ষে ডেটাবেস নেই, থাকলেও থাকতে পারে, দেখে নেবে। ঠিক আছে, চলো বেশ। তাহলে এ হচ্ছে বোনস এবং মাসেলের মধ্যে, তার মাসেলের পরিমাণ বৃদ্ধি করে, প্রোটিন সংশ্লেষ করে, অ্যাক্টিন মায়োসিনের পরিমাণ বৃদ্ধি করে, বোনের মধ্যে যে তোমার যে অস্টিও যে সেলসগুলো আছে তার পরিমাণকে বাড়ায়। তো সব রকমভাবে কিন্তু এরা বোন আর মাসেলের কিন্তু বৃদ্ধি করাতে সাহায্য করে। এই হলো তার রুট।
ঠিক আছে, এটা হলো তার ব্যাপার এবং এর রোগটা তো আগে বলে দিয়েছি। তারপর কি আছে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এর সাথেই দেখবে, ভালো করে শুনবে, হাইপোথ্যালামাস থেকে, এটা ছোট্ট করে পড়িয়ে দিই, একটা হরমোন বেরোয় GHIH, ফুল ফর্ম গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। পরীক্ষার জন্য লাগবে, গুরুত্বপূর্ণ নয়, একটু 5 লাইন ছেড়ে দিলাম, পড়তে ভালো লাগবে। GHIH গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন মানে হচ্ছে এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্রোথ হরমোনকে ইনহিবিট করে, এর নামটা কি, এর নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। কি বলবে, এর নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন হরমোন কি করে, গ্রোথ হরমোনকে ব্লক করতে হেল্প করে। লোকাল হরমোন হাইপোথ্যালামাস থেকে কিন্তু বেরোতে আমরা দেখি, এই গ্রোথ হরমোনকে কিন্তু ব্লক করবে, মাথায় রাখতে হবে তোমাকে এটা। তার মানে কোথাও না কোথাও গিয়ে কন্ট্রোল মেকানিজম অটোমেটিক হচ্ছে, কারণ বেশি গ্রোথ হওয়াও কিন্তু ঠিক নয়। নেক্সট হচ্ছে কি, এবার এই অ্যাক্সিসটা দেখবো কি, এবার হচ্ছে PRH প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, তা কি করে, এ চলে আসে পিটিউটারিতে, এখান থেকে রিলিজ করায় PRL মানে প্রোল্যাক্টিন, তার একখানা অন্য নাম আছে, তাকে বলা হচ্ছে LTH মানে লিউটোট্রপিক হরমোন। এ কি করে, এ সোজা কাজ করে হচ্ছে ব্রেস্টে কাজ করে। কোথায় কাজ করে, এ ব্রেস্টে কাজ করবে। কি করে, ব্রেস্টে কাজ করিয়ে, ভালো করে দেখবে যেটা লিখেছি, ব্রেস্টে কাজ করিয়ে কি করবে, এ মিল্ক প্রোডাকশন করায়। মিল্ক প্রোডাকশন মানে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। পৃথিবী উল্টে যাক, ভূমিকম্প হয়ে যাক, যে কেউ জিতে আসুক এবারে পশ্চিমবাংলায়, কিচ্ছু যায় আসে না, মনে রাখতে হবে প্রোল্যাক্টিন কাজ করে মিল্ক প্রোডাকশনে। আর আমরা একটু পরে এখানে দেখব যে অক্সিটোসিন কাজ করে দুগ্ধ নিঃসরণে, একটু পরেই পড়ছি। প্রোল্যাক্টিন কাজ করে দুগ্ধ উৎপাদনে, অক্সিটোসিন কাজ করে দুগ্ধ নিঃসরণে। মাথায় রাখতে হবে বিষয়টা, গুলিয়ে যেন কোনোভাবে না যায়, নম্বর কিন্তু কেটে দেবে। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই পার্টটা। এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ বললাম, এখানে তোমার প্রোজেস্টেরন পার্টটা, সার্টোলি লেডিক সেল, এইখানে হচ্ছে গ্রোথ হরমোনের কাজের পোর্শনটা ভালো করে দেখে যাচ্ছ, খুব ভালো করে। আর এখানে হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনের কাজটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রোল্যাক্টিন হরমোনের কাজকে আবার বাধা প্রদান করার জায়গা আছে, কে, সে হচ্ছে PIH মানে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, যাকে আমরা ডোপামিনও বলতে পারি। কি বলা হয়, যাকে ডোপামিন বলতে পারি আমরা, ডোপামিন এই হরমোন, এ কিন্তু ব্রেস্টে মিল্ক প্রোডাকশনটা কিন্তু কমিয়ে দেয়। বলবে কি বলছেন স্যার, ডোপামিন তো অন্য কাজও তো করে। ইয়েস স্যার, ডোপামিন রিওয়ার্ড কেমিক্যাল। বলবে কেন, যখন এই যে টুকটুক টুকটুক করে যখন শর্টসগুলো দেখবে, রিলসগুলো দেখবে, ভাল লাগছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে মাটন, তারপরে হচ্ছে হলিডে, তারপরে হচ্ছে তোমার কে স্যান্ডি সাহা, তারপরে হচ্ছে তোমার দিদি, তারপরে হচ্ছে মোদি, তো এই যে ভাল লাগছে দেখতে পরপর এই সময় ডোপামিনগুলো বেশি বেশি করে বেরোয়। কীভাবে বেরোয় সেটা পরে বলবো, কীভাবে কাজ করে সেটা পরে বলবো। বাট ডোপামিন যদি না ধরে রাখতে পারো, জীবন শেষ। ডোপামিনকে কন্ট্রোল করা জীবনে শিখতে হবে, ডোপামিন কন্ট্রোল করতে না পারলে জীবন শেষ। পরিষ্কার কথা, ক্লাসে বলে দিয়েছিলাম, দেখে নিও ক্লাসটা। তাহলে এই পার্টটা তোমাকে পড়তে হবে, ডোপামিন কিন্তু ব্লক করে PI, সেটা মনে রাখতে হবে। চলো, এই হলো রুট হয়ে গেল এই পোর্শনটা। তাহলে দেখে নাও, এই যে চার্টটা আমি তোমাকে দিলাম, এই চার্টে তোমার টোটাল হরমোনটা কমপ্লিট হলো কি না, এর সাথে আরও আছে। ক্লিয়ার সবার কাছে? সবাই লিখবে চ্যাট বক্সে, কমেন্ট বক্সে, প্রত্যেকে। এই পুরো পার্টটায় কিন্তু পুরো প্যাটার্ন ফরম্যাটটা পরীক্ষার আগে কমপ্লিট। যদি মনে হয় খাতায় লিখে নেবে, টুকে নেবে, একবার কিছু অ্যাড করে নেবে মনে রাখার জন্য। কারণ যখন তুমি অ্যাক্সিস পেয়ে যাচ্ছ, বইতে কিন্তু অ্যাক্সিস পাবে না, বইতে ঘেটে লেখা আছে পিটুইটারি, প্রথমে হাইপোথ্যালামাস, তারপর গ্ল্যান্ডগুলো। আমি পুরো অ্যাক্সিস তোমায় কানেক্ট করিয়ে দিলাম, কোনটার সাথে মানে কোনটা অ্যাক্সিস। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি, হাত জোর করে বলতে পারি, সবার ওপরে হাইপোথ্যালামাস সত্য, তার ওপরে কেউ একটা আছে, হয়তো বলতে পারবো না। তো হাইপোথ্যালামাসকে যদি ঠিক রাখতে পারো, তাহলে জীবন পুরো স্মুথ চলবে। হাইপোথ্যালামাস ঠিক রাখতে না পারলে জীবন জি বাংলা হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বেশ, তারপরে কি বলছে এখানে, চলে এসো। নেক্সট দেখবো তাহলে আমরা অ্যান্টেরিয়র পার্টটা মোটামুটি পড়ে ফেললাম। এবার যে পার্টটা আমরা দেখবো সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি পার্ট। পশ্চাৎ পিটুইটারি এই যে পার্টটা এখানে রয়েছে, চলে একটু বড় করে নিই। এই পার্টের মধ্যে কে রয়েছে, রয়েছে হচ্ছে নিউরো হরমোন পার্ট, এখান থেকে বেরোয়। দুটো হরমোন এখান থেকে কিন্তু বেরোচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন এবং যাকে ভ্যাসোপ্রেসিন, যাকে ADHও বলা হয়। ভ্যাসোপ্রেসিন এই নামটা কোত্থেকে এসছে, আসছে হচ্ছে তোমার ভ্যাসোকনস্ট্রিকশন থেকে, মানে রক্তবাহের সংকোচন। বলে রক্তবাহের সংকোচন স্যার কেন? রক্তবাহের সংকোচন হলে ব্লাড ফ্লোতে সমস্যা হতে পারে, বা ব্লাড ফ্লো কম হবে মানে ব্লাড প্রেশার বাড়বে। এই ভ্যাসোপ্রেসিন বা ADH রক্তের
প্রেশারকে বাড়ায়, রক্তের ফ্লোকে বাড়াতে সাহায্য করে। সেই ভ্যাসোকনস্ট্রিকশন থেকেই ভ্যাসোপ্রেসিন নামের কিন্তু একটা কানেক্টিভিটি রয়েছে, মনে রাখতে হবে। তাকে আমরা এডিএইচ কেন বলি? প্রত্যেকেই জানো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাকে কিন্তু এডিএইচ বলা হয়। অবশ্যই তুমি এখানে দেখে নেবে কেন। তারা মূলত ডিসিটি বা সিটি, ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, সিটি মানে কালেক্টিং ডাক্ট, মূলত ডিসিটি, কোনো জায়গায় হায়ার স্টাডিতে কিন্তু সিটিও লেখা থাকে। সেখানে তারা H2 এর অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, H2 এর অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। H2 এর অ্যাবজর্পশন বাড়ালে কি হবে? মূত্র থেকে জল শোষণ হয়ে যাবে বেশি করে, মূত্র ঘন মূত্র হয়ে যাবে, মূত্র স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তার মানে আমি ইউরিন কিরাম করব কি না করব সেটা কে কন্ট্রোল করে? স্যার এডিএইচ তো বলেছিলাম কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাসে তৈরি হয়, এখানে তো স্টোর হয়। তাহলে আমি কতটা ইউরিন করব কি না করব সেটা কে কন্ট্রোল করবে? স্যার হাইপোথ্যালামাস কন্ট্রোল করবে। এই জীবনে মাথাটাকে সামলে রেখো। আবার বলছি, মাথা যেন ড্যামেজ না হয়ে যায়, চিন্তা ভাবনার যেন ড্যামেজ না হয়ে যায়। আমি ফিজিক্যাল ড্যামেজের কথা বলছি না, ফিজিক্যাল হলে তো গেল, সব শেষ হয়ে গেল। চিন্তা ভাবনা ঠিকঠাক রেখো, কারণ মাথা যদি ঠিক না থাকে, মাথা কাজ না করলে কিন্তু তোমার ইউরিনের সমস্যা কিন্তু একটা চাপ কিন্তু এখানে অবশ্যই হয়ে যাবে। অবশ্যই কিন্তু এখানে দেখে নিচ্ছ, জাকিয়া বলছো পন্সও কন্ট্রোল করে, একদমই সেই মাথারই কিন্তু গল্প। পন্সও কন্ট্রোল করে, পন্স আমাদের শ্বাসক্রিয়াও খানিকটা কিন্তু কন্ট্রোল করে, এটাও কিন্তু মনে রাখতে হবে। মাথা সামলে রেখো, মাথা কাউকে দিও না, মাথায় রাখতে হবে। চলো বেশ, মানে মাথার ওপর কাউকে উঠতে দিও না, মাথার ওপর কোনো মাথা রেখো না, নিজের মাথা নিজের কাছেই রেখো। চলো, আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন বেরোয়, যে কিনা দুগ্ধ নিঃসরণ করে। এটা সিক্রিশন মানে এই দুটো খালি বেরোয়, তৈরি হয় হাইপোথ্যালামাসে। আর অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। কেন? অক্সিটোসিন হরমোন ক্যান কনস্ট্রিক্ট দ্য স্মুথ মাসেল। অক্সিটোসিন হরমোন ব্রেস্টের মধ্যে কাজে তোমার স্মুথ মাসেল, মসৃণ পেশির সংকোচন ঘটায়। আর মসৃণ পেশির সংকোচন ঘটালে সেখান থেকে দুগ্ধ নিঃসরণ হবে, দুগ্ধ উৎপাদন হবে না। তাহলে প্রোল্যাকটিন পড়লাম দুগ্ধ উৎপাদন, অক্সিটোসিন পড়লাম দুগ্ধ নিঃসরণ। তোমাকে এই জায়গাটা অবশ্যই কিন্তু পড়ে নিতে হবে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পার্টটা। আমাদের স্মুথ মাসেল, স্মুথ মাসেল কোথায় কোথায় থাকে? যেখানে যেখানে স্মুথ মাসেল, ব্রেস্টে থাকতে পারে, মহিলার ক্ষেত্রে জরায়ুতে থাকতে পারে। জরায়ুর মধ্যে স্মুথ মাসেল, তাকেও সংকোচন করায়। বলবে কেন স্যার? জরায়ু স্মুথ মাসেল সংকোচন না হলে পেটের মধ্যে গর্ভে তৈরি হওয়া সন্তান বাইরে আসতে পারবে না। বলবে কেন স্যার? এখন তো সিজার করে কেটে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, কেটে বাদ দিয়ে দেয়, ডাক্তাররা চায় একটু বেশি করে পয়সা নেবে। নর্মালে পয়সা কম আর সিজারে পয়সা বেশি। তাছাড়া অনেক মহিলা নর্মাল করতে অসুবিধেও হয় নর্মাল ডেলিভারিতে, সেটাও হতে পারে। কিন্তু নর্মাল ডেলিভারি সময়, জরায়ু সংকোচনের সময়, কোনো ম্যাচিওর বেবিকে পার্চুলেট করাবার সময় সেই জরায়ু স্মুথ মাসেলকে কনস্ট্রিকশন হওয়ার দরকার, তার সংকোচন দরকার। সেই সংকোচনে হেল্প করে অক্সিটোসিন হরমোন। এবং মিল্ক লেট ডাউন মিনস হচ্ছে, ধরো বেবি যখন মায়ের দুগ্ধ পান করে, যখন সাকল করে, যখন নিপল যখন সাকল করে, তখন কিন্তু সেই স্টিমুলেশনটা চলে যায় হচ্ছে ব্রেনের মধ্যে। ব্রেন থেকে আরো বেশি বেশি করে অক্সিটোসিন বেরোয়। এই যে অক্সিটোসিন বেশি বেশি করে বেরোলে সে আবার ব্লাডের মধ্যে দিয়ে ব্রেস্টে আসে, সে আবার তার মাসেলকে সংকোচন করে, বেশি বেশি করে মিল্ক বেরোতে শুরু করে। মানে বেবি যতদিন সাকল করে, যতদিন দুধ পান করে, ততদিন কিন্তু ম্যাক্সিমাম, মোটামুটি দেখা গেছে ম্যাক্সিমাম দিন কিন্তু সেই মিল্ক কিন্তু মায়ের বডি থেকে বেরোতে শুরু করে। কারণ এইখানে অক্সিটোসিন লুপে কিন্তু কাজ করে। আর এই অক্সিটোসিনই বেরোয় হচ্ছে আমাদের কাছের মানুষের সাথে, আমাদের কমফোর্টেবল যে সমস্ত মানুষ তাদের সাথে। আমরা কিছু কিছু মানুষ কারোর সাথে ভীষণ কমফোর্টেবল হই, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা স্পেশাল কোনো পার্সন হতে পারে, বা অন্য কোনো পার্সন হতে পারে, যে কোনো হতে পারে, তার কাছে কমফোর্টেবল আমরা সেখানে হই। এই কমফোর্টেবল জায়গাটার জন্য কাজ করে হচ্ছে অক্সিটোসিন। কেন? সায়েন্টিস্টরা বলছে এই অক্সিটোসিন আমাদের ব্রেনের মধ্যে একটা সেকশন আছে যাকে অ্যামাগডালা বলা হয়। কি বলা হয়? যাকে অ্যামাগডালা বলা হয়। এই অ্যামাগডালা একটা ভয়ঙ্কর স্ট্রাকচার, যে স্ট্রাকচার কিন্তু আমাদের ইমোশন কন্ট্রোল করে, আমাদের ভয়, আমাদের অনেক কিন্তু ইমোশনের ছোট ছোট পার্টকে কন্ট্রোল করে। তো অ্যামাগডালা যখন বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আমরা কিন্তু প্রচণ্ড অ্যাজিটেশনে থাকি, প্রচণ্ড ভয়ে থাকি, প্রচণ্ড অ্যাংজাইটিতে থাকি। অক্সিটোসিন কি করে? অ্যামাগডালার অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, তাকে শান্ত করে দেয়। অ্যামাগডালা যত শান্ত হবে তুমি তত রিল্যাক্স করবে, তত তুমি রিলিফ পাবে।
তো যখনই তুমি কোনো কাছের মানুষ যার সাথে তোমার বন্ডিংটা ঠিকঠাক বুঝছো বা ভালো লাগছে বুঝছো, কমফোর্টেবল ফিল হচ্ছে, দ্যাট মিন্স সেখানে কিন্তু মনে রাখবে এই অক্সিটোসিন হরমোনটা কাজ করছে। তার মানে তোমার এবং তোমার উডবির মধ্যে যার যে ভালোবাসার সম্পর্ক, যে বন্ডিং, বা তোমার এবং তোমার বাড়ির লোকের সাথে যে ভালোবাসার সম্পর্ক, পুরোটাই কিন্তু হরমোনের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ধরো তোমার যদি কেউ প্রশংসা করে, তোমার সম্পর্কে যদি কেউ ভালো কথা বলে, তোমার বডিতে এই অক্সিটোসিন প্রথমত খরিত হয় না, তোমার বডিতে সেরোটোনিন, ডোপামিন এই হরমোনগুলো আস্তে আস্তে খরিত হতে শুরু হয়। তোমার সাথে ধরো কন্টিনিউয়াস কেউ ভালো কথা বলছে, ভালো ব্যবহার করছে, ক্যাডবেরি দিচ্ছে, গোলাপ ফুল দিচ্ছে, পেন্সিল বক্স দিচ্ছে, হ্যাঁ খেয়াল রাখছে, কেয়ার করছে, এই যে কন্টিনিউয়াস প্রসেস হতে 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 আস্তে আস্তে অক্সিটোসিন লেভেলটা বাড়তে শুরু করে ওই সময়তে। এটা মনে রাখতে হবে তোমাকে। তো যার জন্য একে আমরা বন্ডিং হরমোন বলতে পারি, যার জন্য একে আমরা লাভ কেমিক্যাল বা লাভ হরমোন কিন্তু বলতে পারি। এটা কিন্তু অবশ্যই মনে রাখছো। তার মানে আমাদের ভালোবাসার গল্প, আমাদের বন্ডিংয়ের গল্প কিন্তু দাঁড়িয়ে আছে হরমোনের ওপর। এটা কিন্তু অবশ্যই মনে রাখছো। কোনো গ্রিটিংস কার্ড নয়, কোনো ক্যাডবেরি নয়, কোনো গোলাপ ফুল নয়। হ্যাঁ, সেগুলো আঙ্গিক, সেগুলো আলংকারিক, কিন্তু এগুলো দরকার। স্যার পরীক্ষার আগে এই সব বলছেন, বলার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু পরীক্ষার আগে একটু রিল্যাক্স করা অবশ্যই দরকার। কারণ সারাক্ষণ ধরে তোমরা পড়ছো, পড়াশোনা করছো, একই জিনিস বারবার রিভিশন দিতে হচ্ছে, একটু রিল্যাক্স করা অবশ্যই দরকার। পরীক্ষা হয়ে গেলে তারপর তো আজ তো হো গিয়া গুড ডে, আর কেউ দেখতে পাবে না। তখন বলবে কে দেবজ্যোতি স্যার, পাত্তাই পাবো না তখন আমি, যেখানে যাকে এই পোর্শনটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইগুলো টাকছে। এইবার টুকরো টাকরা কিছু কিছু পার্ট আমরা পড়বো। টুকরো টাকরা পার্ট বলতে কি কি আছে? এখানে রয়েছে হচ্ছে তোমার অ্যাড্রেনাল মেডালা। একটু বলে দিই, অক্সিটোসিনের কাজ ভালো করে দেখবে, এডিএইচ এর কাজ ভালো করে দেখছো, অতি অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্ট। এবার হচ্ছে অ্যাড্রেনাল, এটা কিন্তু সিলেবাসে আছে। অ্যাড্রেনাল কর্টেক্স সিলেবাসের মধ্যে কিন্তু নেই, এই পার্টটা আছে। কি আছে? এখান থেকে বেরোয় হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এবারের পরীক্ষার জন্য হট টপিক অ্যাড্রেনালিন হরমোন রয়েছে এখান থেকে। এই অ্যাড্রেনালিন হরমোন মেডলা থেকে বেরোয়, বাট যেটা সব থেকে চিন্তার বিষয়, এটা কিন্তু আমাদের পিটুইটারি বা হাইপোথ্যালামাস দিয়ে কন্ট্রোল ডিরেক্টলি হয় না। কোথা দিয়ে কন্ট্রোল হয়? সমবেদী স্নায়ুতন্ত্র, মানে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে যাকে অটোনমিক স্নায়ুতন্ত্র, মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের পার্ট দিয়ে কন্ট্রোল হয়। কেন? এটা কিন্তু ইমিডিয়েট কাজ করে, তোমরা পড়েছো, যেটা মেন কোয়েশ্চেন প্রত্যেকে জানো, যে অ্যাড্রেনালিন হরমোন বিপদকালে আমাদের দেহে কি কি কার্যকারিতা কন্ট্রোল করে। কেন একে ফ্লাইট অর ফাইট হরমোন বলা হয়, কেন একে আপাতকালীন হরমোন বলা হয়, লিখে খাতায় রেডি করে যাবে, পরীক্ষায় প্রশ্ন এলে পুরো ছেপে চলে আসবে একেবারে, ভাবার কোনো জায়গা নেই। এটা তোমাকে মনে রাখতে হবে, যা খুশি বলুক না কেন। এই কেন ভালো করে বুঝতে হবে। আমরা যখন কোনো একটা তোমার অ্যাডভার্স কন্ডিশনের মধ্যে পড়ি, তখন কিন্তু আমাদের বডির মধ্যে নার্ভগুলো, আমরা পড়বো নেক্সট দিনে, সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। যখন নার্ভগুলো অ্যাক্টিভেট হতে শুরু করে, তখন কিন্তু ওই অটোনমিক নার্ভাস সিস্টেম, যা কিনা ডিরেক্টলি আমাদের ব্রেনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে ডিরেক্টলি কোনোভাবে কানেক্টেড নয়, সেক্ষেত্রে কিন্তু সেগুলো অ্যাক্টিভ হয়ে গেলে সে কিন্তু সরাসরি কিন্তু মেডালাকে গিয়ে সিগন্যাল দেয় কি, এখন একটা অ্যাংজাইটির সময়, একটা ভয়ের সময়, একটা রাগের সময়, একটা যন্ত্রণার সময়, এই সময় তুমি অ্যাক্টিভেট শুরু করো। কেন? এই সময় এই হরমোনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আমাদের বডিকে ওই সময়ের জন্য মানানসই করে তোলে। বলবে কেন? ভালো করে বুঝবে ঠান্ডা মাথায়। তোমাকে একটা কুকুর তাড়া করেছে, তারা না করুক তাই চাই, ধরো তারা করেছে, তুমি দুটো জিনিস করতে পারো। কি করতে পারো? স্যার আমি দাঁড়িয়ে কামড় খেতে পারি, আর দুই সেখান থেকে আমি পালাতে পারি, তাই তো? কোনটা করবে তোমরা? সেকেন্ডেরটাই করবে, তাই তো? এটা ব্যাপার। অনেক লোকজন ফার্স্ট এডটা করে, দাঁড়িয়ে কামড় খাও, তো হতে পারে। আমরা সেকেন্ডেরটা করবো, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে পালিয়ে যাব দৌড়ে, তাহলে এবার বলবো পালিয়ে যাওয়ার জন্য আমাকে দৌড়ে পা চালাতে হবে, ইয়েস। বডি অ্যাক্টিভিটি বাড়বে, ইয়েস। ব্লাড ফ্লো বাড়াতে হবে, ইয়েস। শ্বাস প্রশ্বাস বাড়াতে হবে, ইয়েস। এনার্জি প্রোডাকশন করতে হবে, ইয়েস। তাহলে এই সব কটা কাজ করা, যা যা কাজ করা হবে, প্রত্যেকটা কাজকে আমাদের অ্যাড্রিনালিন হরমোন কন্ট্রোল করে, বলো ইয়েস অর নো। এনার্জি দরকার, আমাদের গ্লুকোজকে ভাঙবে, অ্যাড্রিনালিন গ্লাইকোজেনোলাইসিস করায়, গ্লাইকোজেনকে ভাঙে। কেন? এখন ভয়, এখন এনার্জি দরকার। গ্লাইকোজেনোলাইসিস করে গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজকে সেলে চালান করে ঝাপাঝাপ গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল করে এনার্জি বার করে দেবে।
পরিষ্কার কথা। স্যার হার্টবিট বাড়ছে, পারছি না। কে করাচ্ছে? স্যার অ্যাড্রিনালাইন হরমোন করাচ্ছে। শ্বাস প্রশ্বাস। স্যার কেন? কারণ আমাদের মাসেলের মধ্যে গ্লুকোজকে ভাঙতে হচ্ছে। গ্লুকোজকে ভাঙার জন্য সেটা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া, মানে এরোবিক রেসপিরেশন প্রক্রিয়ায় অক্সিজেন দরকার। তাই এই যে কন্ডিশনসগুলো, বই খুলে দেখে নাও, খাতা খুলে দেখে নাও, এই প্রত্যেকটা জায়গায় অ্যাড্রিনালিন বসে কাজ করে। কেন? ওই মুহূর্তে আমাকে সেখান থেকে না পালালে আমাকে কুকুরের কামড়টা খেতে হবে। কুকুরের কামড় খেলেই 12,000 টাকা রেবিস ইঞ্জেকশন, গ্যাস, পুরো ঘাটা হয়ে গেল আমার লাইফ। পরিষ্কার কথা। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে তোমাকে সবসময়। তো অ্যাড্রিনালিন হরমোন আমরা যখন একটা অ্যাডভার্স কন্ডিশনের মধ্যে পড়ি, তখন কিন্তু ওই সময় ইমিডিয়েট অ্যাকশনে বেরিয়ে আমাকে সেই এনভায়রনমেন্টে কোপ আপ করার জন্য কিন্তু খানিকটা হলেও অনেকটা হেল্প করে। তারপর ধরো আস্তে আস্তে আমরা রিল্যাক্স হয়ে গেলাম, আস্তে আস্তে লেভেলটা কিন্তু কমে যায়। তাহলে কেন বলা হয়, কি বলা হয় কাজ? অতি অবশ্যই কাজ ভালো করে পরীক্ষার জন্য দেখে যাচ্ছ। ঠিক আছে, এইটা হলো পার্ট। এর সাথে আর কি টুকরো পার্ট আছে, ছোট্ট পার্ট, সেটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রক প্রক্রিয়া। কি রয়েছে? দ্বৈত নিয়ন্ত্রণ প্রক্রিয়া, হট টপিক। আর একটা ডুয়াল কন্ট্রোল মেকানিজম। কি আছে? ইটস কল ডুয়াল কন্ট্রোল মেকানিজম আছে। ডুয়াল কন্ট্রোল মেকানিজম মানে ইনসুলিন যা কাজ করবে তোমার গ্লুকাগন তার উল্টো কাজটা করবে। অর্থাৎ যে কোনো এক ধরনের কাজকে বা একটি কাজকে দুটো হরমোন মিলিতভাবে সেই কাজটাকে রেগুলেট করে, তাকে কন্ট্রোল করে। বুঝতে পারলাম? রেগুলেট করা মানে কি? নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ মানে কি? বাড়তেও পারে, কমতেও পারে। এই ডুয়াল কন্ট্রোলের কোশ্চেনটা 2 নম্বরের মতো করে কিন্তু লিখে রেডি করে নিয়ে যাবে। ঠিক আছে, এটা কি? একটা হচ্ছে ইনসুলিনের পার্ট, আর একটা হচ্ছে তোমার কি গ্লুকাগনের পার্ট, তাই তো? গ্লুকাগনের পার্ট। দেখো এখানে একটা বেসিক জায়গা মাথায় রাখবে, ইনসুলিন যে যে কাজগুলো করে এ কিন্তু উল্টো কাজ করে। ইনসুলিন কোন কাজগুলো মূলত করে? ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত শর্করার মাত্রাকে কমিয়ে দেওয়া। একটা বেসিক কমন সেন্সের জায়গা, কনসেপ্টের জায়গা আছে। ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত শর্করার মাত্রাকে কমিয়ে দেওয়া। তাহলে রক্ত শর্করার মাত্রাকে যদি কমিয়ে দিতে হয়, সেই শর্করাকে কোথাও গিয়ে স্টোর করতে হবে, বলবে হ্যাঁ কি না। কোথাও গিয়ে স্টোর করতে হবে, বলবে ইয়েস অর নো, বলবে হ্যাঁ করতে হবে। কোথায় গিয়ে স্টোর করবে? কারো বান্ধবীর খাটের তলায়, ঠিক কিনা? তাই কি না? রক্ত শর্করার মাত্রাকে কোথাও গিয়ে স্টোর করতে হবে, কোথায়? কারো একটা ইয়েতে, মানে মানে ওটা বললাম না, মানে 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 ইসে, মানে কোনো কোষের ভেতরে স্টোর করতে হবে আর কি। ঠিক আছে, ত্রুটি মার্জনীয়, তাই হোক, বলে ফেললাম ভুল করে। তো কোষের মধ্যে ঢোকাতে হবে, তার মানে কোষের ভেদ্যতা বাড়াবে, কোষ পর্দার ভেদ্যতা বাড়াবে বলেই রক্ত থেকে ঢুকবে, বলবে ইয়েস স্যার। মানে ইনসুলিন কোথাও গিয়ে কোষ পর্দার ভেদ্যতা বাড়ায়, এটা মনে রাখতে হবে। তার মানে যদি তুমি প্রচুর পরিমাণে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট ইনটেক করো খাবার পরে, তাহলে তোমার বডির মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ইনসুলিন সার্জ হতে থাকবে কন্টিনিউয়াসলি। যেটা হয় ভাত খাওয়ার পর, প্রচুর কার্বোহাইড্রেট খাওয়ার পর কিন্তু একটা ইনসুলিন সার্জ হয়, না ন্যাচারাল। কিন্তু বেশি করে খেলে, প্রচুর পরিমাণে খেলে অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন বেরোতে একটা সময় তার আর ক্ষমতা থাকে না, ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয়। এটা মনে রাখতে হবে। স্যার বিষয়টা কিরকম? এই হলো দরজা কোষের, আমি হলাম ইনসুলিন, আমি ব্যাগটা গিয়ে বাড়িতে রেখে দেবো। আমি একবার দরজা টোকা মারলাম, আমার কি নিয়ম আছে? আমার লোককে বলা আছে আমি দিনে তোমাকে 2 বার করে দরজায় টোকা মারবো, ম্যাক্সিমাম টাইম সমস্ত মাল ওখানে দিয়ে দেবো, কোনো অসুবিধে কিছু নেই। তাহলে আমি দুপুরবেলা টোকা মারলাম জোরে, চলো গ্লুকোজগুলোকে ভেতরে ঢুকিয়ে দিলাম। সন্ধ্যাবেলা টোকা মারবার, আমি ইনসুলিন, আমার গ্লুকোজ আছে, এ হচ্ছে কোষ। টোকা মারলাম, ঢুকিয়ে দিলাম। আমি প্রচুর পরিমাণে খাচ্ছি, বারংবার খাচ্ছি। আমি যদি বারবার টোকা মারি দরজায়, বারবার যদি সেলের ভেদ্যতার উপর কাজ করি, সেই দরজার খুলবে? বলো ইয়েস অর নো, কমন সেন্স কি বলে ভালো। সেই দরজার খুলবে? সেই লোকটা খুঁজে যাবে না, বারবার কেন করছিস বলতো তুই, সে সারাই দেবে না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। কি বলছেন স্যার? এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখেছো কোনো বন্ধু বান্ধবীদের ঘাড় কালো? দেখেছো কারো ঘাড় কালো দেখেছো? ঘাড়ের মধ্যে কালো দাগ দেখা যাওয়াটা কিন্তু নয়, নোংরা নয়, কিন্তু সাবান দিলেও যাবে না। কি স্যার? ইটস কল অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, একটা ডিজিজ। এটা কিসের সিমটমস? বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সের সিমটমস। অর্থাৎ ইনসুলিনকে রেজিস্ট্যান্ট হয়ে গেলে সমস্যাটা হয়। মানে
সেলের মধ্যে ইনসুলিন ঢুকছে না, ব্লাডের মধ্যে প্রচুর ইনসুলিন রয়েছে, ফ্যাট বডিতে বাড়ছে, লিভারে ফ্যাট জমছে, খুব সাবধান। যদি এরকম সিমটমস কারোর দেখা যায়, কারোর দেখতে পাচ্ছ, আগে বলবে ভাই খাওয়া দাওয়া কন্ট্রোল কর, না হলেই গেল, হয়ে গেল সর্বনাশ। খুব সাবধান, পরবর্তীকালে সুগার ধরার লক্ষণ, প্রি ডায়াবেটিক জায়গায় পৌঁছতে আরম্ভ করবে। এটা কমেও যায়, খাবার দাবার কন্ট্রোল করলে কমে যায়। তাহলে ইনসুলিন ব্লাড সুগারকে কমানোর জন্য কি করবে? প্রথম যেটা করবে, সে গ্লুকোজকে ঢোকাবে সেলের মধ্যে। সেলের মধ্যে ঢুকিয়ে কি করবে? সে চাইবে গ্লুকোজকে হয় সে সেখান থেকে এনার্জি প্রোডাকশন করে বার করে দিতে, মানে এনার্জি তৈরি করে গ্লাইকোলাইসিস করে বার করে দেবে, নয়তো সে এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে, মানে গ্লাইকোজেনেসিস করবে। দেখবে বইতে বলা আছে, হয় সে গ্লাইকোজেনেসিস করবে, নয় সে খানিকটা হলে গ্লাইকোলাইসিস করবে, পরিষ্কার বলা আছে। প্লাস কিটোন বডি উৎপাদনে বাধা দেবে, ফ্যাট জারণে বাধা দেয়। কেন? ফ্যাট জারণ হলে পরেও সেখানে কিন্তু সে ক্রেবস সাইকেলে ঢুকে যেতে পারে, আবার এনার্জি প্রোডাকশন করতে পারে। ওই জন্য অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়, এটা মনে রাখতে হবে তোমার। তার মানে এই গ্লাইকোজেনেসিস করায়, মনে রাখতে হবে। এ সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকায়, তোমাকে মনে রাখতে হবে। এ ফ্যাট জারণে বাধা প্রদান করে, মনে রাখতে হবে। আর এর কি হবে? উল্টো করাবে। কি? এ ব্লাড সুগারকে বাড়ায়, মানে কোষ থেকে গ্লুকোজকে বার করাবে, চলে আসবে। পরীক্ষার সময় 4 ঘন্টা পরীক্ষা, কিচ্ছু খাইনি স্যার, প্রচণ্ড খিদে পেয়েছে, কি করব? অটোমেটিক্যালি এনার্জি পাচ্ছি। কেন? গ্লুকাগন কাজ করা আরম্ভ করেছে। কেন? সেল থেকে গ্লুকোজ টেনে বার করছে, এনার্জি প্রোডাকশন করাচ্ছে, যেখানে যেখানে এনার্জির দরকার সেখানে পাঠাচ্ছে। তাহলে এ কি করবে? এ সেল থেকে গ্লুকোজকে বার করবে, আর যদি গ্লুকোজ না থাকে কি করবে? লিভারের গ্লাইকোজেনকে ভাঙবে, মানে গ্লাইকোজেনোলাইসিস করবে। কারণ সেখান থেকে সে গ্লুকোজ পাবে, গ্লুকোজকে ব্যবহার করে সে এনার্জি প্রোডাকশন করাবে। তাহলে এরা কিন্তু মোটামুটি একে অপরের উল্টো কাজ করে। উল্টো কাজ করে কি কাজ করবে? না, রক্তের শর্করার মাত্রাকে একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে চেষ্টা করবে। তার জন্য কিন্তু বলতে পারি এরা ডুয়াল কন্ট্রোল মেকানিজম করায়। ব্যাস, এই হলো গল্প, এই হলো পাঠ। ঠিক আছে, এই হলো প্রাণী হরমোনের পাঠ। যে প্রশ্নগুলো বললাম, যে পাঠগুলো বললাম, পুরোটাকে রিভিশন দিলাম, বলে দিলাম, এবং তোমরা দেখে নেবে যেগুলো পাঠ আছে। একবার ঝটিকা সবর হয়ে গেল। এবার তোমাদের কাজ, তোমাদের হাতে অস্ত্র রইল। কিভাবে করবে, কেমনভাবে করবে, কতটা করবে, তোমাদের দায়িত্ব। ঠিক আছে, আর নাও করতে পারো, অসুবিধে কিছু নেই। এমন কোনো মাথার দিব্যি নেই যে করতে হবে, নাও করতে পারো। ঠিক আছে, এই হলো গল্প, আজকের বিষয়। চল, তাহলে এবার আমরা সরাসরি ঢুকবো কোথায়? আমরা এবার সরাসরি ঢুকবো আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে চলো দেখে নি। সবাই রেডি? বলবে ওকে? চলো স্ক্রিনশট পরে নিও ফাটাফাটি। নেক্সট দেখে নেবো, চলো ডায়াগ্রাম দেখে নাও। ডায়াগ্রামের ক্ষেত্রে যে ডায়াগ্রামগুলো দরকার পড়ে, এটাকে দেখে যাও অগ্রপিটুটারি পশ্চাৎপাতটা, মানে যদি ধরো আঁকতে লাগে তবে আঁকা দেয় না, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, ওগুলো দরকার নেই রয়েছে। আচ্ছা, এই হলো তোমার হরমোনের কার্যপদ্ধতি, রুট আছে, দেখে নেবে। এখানে ধনাত্মক ফিডব্যাক মেকানিজম দেখে নেবে, ঋণাত্মক ফিডব্যাক মেকানিজম দেখে নেবে। ডায়াগ্রাম দিয়ে দিলাম, কোনো অসুবিধে কিছু না, ডাউট নেব। ঠিক আছে, এগুলো হচ্ছে ছবি, খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, থায়ার গ্রন্থির পার্ট নয়। যেগুলো দরকার নেই এগুলো পড়ার দরকার নেই। নিউরনের পার্টটা তো আজকে পড়াচ্ছি না, ওভারি টেস্টিস, এইগুলো আপাতত দরকার নেই, এটা পরে আমরা দেখবো। এখন এগুলো নেই, আমরা পরে দেখবো, নেক্সট দিন আমরা দেখবো এখান থেকে। ঠিক আছে, চলো শুরু করি আজকের গল্প। ঠিক আছে, ডাউটের পরে অবশ্যই আমি নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। কোহেলি পারভিন, চলো প্রথম কি বলছে দেখবো। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উৎস ও ট্রফিক নিয়ন্ত্রণে, এই যে ট্রফিক নিয়ন্ত্রণ হবে অ্যাকচুয়ালি, এটা নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে দুটি পার্থক্য লেখো। সোজা কথা, কোথা থেকে বেরোয়, আগেই বলা আছে, বলেছিলাম প্রশ্ন সম্ভাবনা রয়েছে। কোথা থেকে বেরোয়, আর ট্রফিক নিয়ন্ত্রণ মানে কি কাজ করে। এই যে এটা দেখে আবার ভুলে যাও না, জানো ট্রফিক নিয়ন্ত্রণ মানে কি কাজ করে। ইস্ট্রোজেনের কাজ কি, প্রোজেস্টেরনের কাজ কি, কোথা থেকে বেরোয়, গ্র্যানুলোসা কোষ, এটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। কাজ হচ্ছে তোমার কি করবে, একটা হচ্ছে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, মহিলাদের দেহে তোমার বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চার করে। আর প্রোজেস্টেরন কি করবে, তোমার গর্ভাবস্থাকে মেনটেন করে, তোমার অমরা গঠনে সাহায্য করে। পরিষ্কার কথা একদম। নেক্সট কি বলছে, হৃৎপিণ্ড আরবিসির উপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো।
হৃৎপিণ্ড ও আরবিসির ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব একটু আগে বললাম। আরবিসির ক্রমপরিণতিতে থাইরক্সিন সাহায্য করে, আর হৃৎপিণ্ডের হার্ট উৎপাদ বাড়ায়, মানে হৃৎপিণ্ড থেকে বেশি বেশি পরিমাণে ব্লাডকে ফ্লো করাতে হেল্প করে এই থাইরক্সিন হরমোন। দুটো জিনিস অবশ্যই লিখে নিচ্ছ। বেশ, আচ্ছা, নেক্সট কি বলছে, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক ও অ্যান্টিকিটোজেনিক হরমোন কেন বলে? কোয়াইট ন্যাচারাল। এই কোয়েশ্চেনের উত্তরটা ভালো করে লিখে রেডি করে যাবে, ঠিক আছে? দু নম্বর করে। অ্যান্টিকিটোজেনিক হরমোন মানে কি? এ হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে বাধা প্রদান করে। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন এখানে হচ্ছে বাধা প্রদান করে। প্রথম গল্প হচ্ছে এইটা, যার জন্য কি হয়, তোমার কিটোন বডি উৎপাদন হয় না, ব্লক কিটোন বডি প্রোডাকশন, ঠিক আছে? অলরেডি জানো। আর অ্যান্টি ডায়াবেটিক তো একটু আগে বললাম যে শর্করার মাত্রায় কিন্তু কমাতে সাহায্য করে। দুটো পার্ট খাতায় লিখে রেডি করে যাচ্ছ, ঠিক আছে? 100% সাজেশন বলে কিছু হয় না। যারা বলে তারা ফালতু কথা বলে, পরিষ্কার কথা বললাম। 100% বলে কিছু হয় না জীবনে 100% কিছু হয় না। হ্যাঁ হয়, নম্বরটা হয় 100%, কিন্তু টোটাল নম্বর হয় না। সাবজেক্ট অনুযায়ী 100% হতে পারে। ধরো ম্যাথে 100-এ 100 হলো, সায়েন্সে হলো, টোটাল সাবজেক্টে 100% হওয়া খুব চাপের, হলে বুঝবো, হতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সাজেশন হওয়া মানে কি বলে রাখি প্রত্যেকেই, সাজেশন মানে হচ্ছে একটা প্যাটার্ন, যে কি প্রশ্ন, কোথা থেকে প্রশ্নটা আসতে পারে, এই প্যাটার্নটাকে ধরে নেওয়া। যেই প্যাটার্ন ধরবে বাকি তোমাদের নখদর্পণে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছে, শর্করার বিপাক সংক্রান্ত নিম্নলিখিত বিষয়ে ইনসুলিন ভূমিকা কি করে? অবশ্যই দেখে যাচ্ছ এই পয়েন্টটা। একটু আগে বললাম ইনসুলিনের কাজ কি রয়েছে, ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ইনসুলিনের পাঁচটা। চলো দেখে নাও, ভালো করে বলি এই পার্টটা। হ্যাঁ, চয়ন, ওই যে বললাম, তামিম বলছে চয়ন স্যার তো বলে, আমি জানতাম তো প্রশ্নটা আসবে, আমি হয়তো বলে দিলাম, আমার সেফ সাইডে খেললাম না, যে সাবজেক্ট অনুযায়ী 100% হতে পারে। বলো ঠিক করলাম কিনা? ঠিক করলাম জানি তো, কারণ আমি যেই বলবো ওর থেকে বলবে যে স্যার দেবজি স্যার বলেছে, এটা ফালতু কথা। না, সাবজেক্ট অনুযায়ী হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ওই তো সাবজেক্ট অনুযায়ী হতে পারে নিশ্চয়ই, কেন হবে না? টোটালে হওয়াটা চাপ, হলে খুব ভালো। চলো, আচ্ছা, গ্লুকোজের ভাঙন রূপান্তর ভালো করে বুঝবে। ভাঙন কি বলছে? এই হলো আমার কোষের মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে আছে গ্লুট রিসেপ্টর, গ্লুকোজ ঢোকার রিসেপ্টর। কি রিসেপ্টর? একে গ্লুট রিসেপ্টর বলা হয়, GLUT, গ্লুট। এর মধ্যে কে কাজ করবে? এখানে কাজ করছে হচ্ছে ইনসুলিন হরমোন। কে কাজ করবে? ইনসুলিন হরমোন এখানে কাজ করবে। এ কাজ করে কি করাবে? এ কাজ করে ভেতরে গ্লুকোজকে ঢোকাবে। গ্লুকোজ ভেতরে ঢুকছে। এই যে গ্লুকোজ এখানে ভেতরে ঢুকলো, ভালো করে বুঝতে হবে। এই গ্লুকোজের মানে গ্লুকোজ ঢোকার পরে তার ভাঙন হতে পারে, তার রূপান্তর হতে পারে। মানে কি স্যার আমার কাছে ব্ল্যাক মানি এসছে, ব্ল্যাক মানি দিয়ে আমি জিনিসপত্র কিনে ফেললাম, বা ব্ল্যাক মানি কোথাও গিয়ে আমি গুঁজে রেখে দিলাম, মন্দিরে গিয়ে দান করলাম। বলো পসিবল কি পসিবল না? আমার কাছে ব্ল্যাক মানি বেশি করে ঢুকছে, হয় তাকে খরচা করে জিনিসপত্র কিনলাম, খাওয়ার লোককে খাইয়ে টাইয়ে দিলাম, আর নয়তো তাকে কোনো জায়গায় রেখে দিলাম, স্টোর করে রাখলাম কোনো মাটিতে, ঘরাতে, দেওয়ালের মধ্যে। এই গল্প তাই হয় ভাই। ব্ল্যাক মানি হচ্ছে গ্লুকোজ, হয় তাকে ভেঙে খরচা করে ফেলো, হয় তাকে স্টোর করে দাও যেরকম দরকার। কিরকম? গ্লুকোজের ভাঙন মানে কি? গ্লুকোজ ভেতরে ঢুকলো, ইনসুলিন কাজ করছে, কি করবে? ব্লাডের মধ্যে যে ধরো গ্লুকোজ রয়েছে তাকে ভেতরে ঢোকালো। গ্লুকোজ যখন এবার ঢুকবে মানে কি? এর পরিমাণ বাড়ছে, ইনসুলিন কাজ করছে, এর পরিমাণ বাড়ছে, স্যার উন্নয়ন হচ্ছে, আর বাড়ছে। এত বাজে কথা বলি না আমি, ভাল লাগে না এই জন্য, জানো তো, মুখ সামলে না আমার কোনদিন চাকরি ফাকরি চলে যাবে। গ্লুকোজ, ঠিক আছে, তাহলে কি হবে? এবার তার এরোবিক রেসপিরেশন হবে। কি হবে স্যার? এরোবিক রেসপিরেশন হবে। বলবে ইয়েস স্যার এরোবিক রেসপিরেশন হবে। বলবে হ্যাঁ স্যার এরোবিক রেসপিরেশন। তাহলে সেখানে কি দরকার? অক্সিজেন দরকার। বলবে ইয়েস স্যার অক্সিজেন দরকার। কি হবে? সেখান থেকে এনার্জি প্রোডাকশন হবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এনার্জি প্রোডাকশন হয়ে ইনসুলিন কি করলো? গ্লুকোজকে চ্যানেলাইজ করলো, বার করলো। বলে কিন্তু স্যার আমার তো এনার্জি সবসময় দরকার পড়ে না। বলে কেন? স্যার আমি সারাক্ষণ শুয়ে থাকি, আমি বেরোই না, আমি খেলাধুলা করি না, একটু অ্যাক্টিভিটি কম হয়, সারাক্ষণ শুয়ে আছো,
তখন কি সে অপটিমাম এনার্জি বার করবে? করবে। কোনটা বার করবে? বিএমআর এর থেকে একটু বেশি বার করবে, কিন্তু তার কি এনার্জি বেশি খরচা হবে? হবে না। হ্যাঁ, তখন কিন্তু ইনসুলিন মানে চাইলেও সে কিন্তু এনার্জি প্রোডাকশন করতে চাইবে না। কেন চাইবে না? যখন সে কোনো অ্যাক্টিভিটিই করছে না, তার যখন মাসেল কন্ট্রাকশনই হচ্ছে না, তাহলে কি আমার এনার্জি প্রোডাকশন করে লাভ আছে? বলো ইয়েস অর নো প্রত্যেকে। লাভ আছে? লাভ আছে? না স্যার, লাভ নেই কোনো। তাহলে কি করবো? ভাই তাকে জমিয়ে দিই। ইয়েস স্যার, কি করবো? তাকে আমি জমিয়ে দেব, মানে তার রূপান্তর করব। এটা হলো ভাঙনের পার্ট। তাকে রূপান্তর করব। কি রূপান্তর করব? স্যার ওই গ্লাইকোজেনে। আচ্ছা, কোথায় পাঠিয়ে দেবো? সেল থেকে পাঠিয়ে দেবো লিভারে, বা সেল থেকে পাঠিয়ে দেবো মাসেলে। আচ্ছা, গ্লাইকোজেনে কনভার্ট করে দেবো ভবিষ্যতের জন্য। ঠিক আছে? তাহলে এইটা হলো গিয়ে ভাঙনের গল্প। আমি আবার বলছি বারবার, এই প্রশ্নটা খাতায় লিখে রেডি করে যাও। স্যার এইভাবে লিখো না, কিন্তু ভালো করে লিখে রেডি করে যাও অতি অবশ্যই। ঠিক আছে? অবশ্যই 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 বাবা, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই প্রশ্নের উত্তরটা রেডি করে যাও। ঠিক আছে? এ স্টোর করে দেবে। তাহলে এবার ভাবো, যদি তুমি গ্লুকোজ সুগার বেশি করে খাও, তোমার লিভারে চাপ পড়বে? বলবে হ্যাঁ কি না, ইয়েস অর নো। লিভারে চাপ পড়বে? লিভারে চাপ পড়বে, ব্যাস সর্বনাশ হয়ে গেল। বোঝা গেল কি বোঝা গেল না? এবং খাওয়া দাওয়া ঠিক করতে হবে আর মাথা ঠিক করতে হবে। দুটো জিনিস তোমাকে জীবনে ঠিক রাখতে হবে। এক, মুখের কথা, মানে মুখ, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়া এবং মুখের কথা। খাওয়া দাওয়া, মুখের কথা আর মাথা, এই দুটো জিনিস যখন তোমার জীবনে ঠিক, রকেট বেরোবে উপর দিকে। ঠিক আছে? তাহলে রূপান্তর মানে এক্সেস গ্লুকোজকে যখন সে এনার্জি তৈরি করতে পারছে না, এক্সেস গ্লুকোজকে লিভার মাসেলে পাঠিয়ে গ্লাইকোজেনে কনভার্ট করাবে, যাকে আমরা বলতাম গ্লাইকোজেনেসিস। কি বলতাম? যাকে বলতাম গ্লাইকোজেনেসিস। তাকে রূপান্তর করাবে। ঠিক আছে? আর যদি পারে, ধরো এনার্জি, ওই জন্য সব থেকে সেফেস্ট ওয়ে কি? সেফেস্ট ওয়ে হচ্ছে গ্লাইকোজেন তৈরি না করে একে এনার্জিতে কনভার্ট করে দাও। কেন? কি করে? অ্যাক্টিভিটি। কি বলে ডাক্তাররা? সব কিছু খাও, একটু এক্সারসাইজ করো, একটু হাঁটাচলা করো, একটু অ্যাক্টিভিটি করো, দৌড়াও। কেন? যখন তুমি অ্যাক্টিভিটি করছো, গ্লুকোজ তো স্টোর হবে না। কেন? ও তো এনার্জি দিয়ে বার করে দেবে। বলবে ইয়েস আমরা, বুঝতে পারলে কিনা? যখন তুমি অ্যাক্টিভিটি করছো, এনার্জি দরকার, ও তো স্টোর হবে না, ও এনার্জি দিয়ে পুরো বেরিয়ে যাবে, রিলিজ করে দেবে। সব থেকে ইজিয়েস্ট ওয়ে ইনসুলিনের ঝামেলা কমানোর জন্য জীবনে, অবশ্যই ভবিষ্যতে করো, পরীক্ষার পর থেকে কিন্তু করো। ঠিক আছে? চলো বেশ, এটা গেল। নেক্সট কি বলছে? হরমোন কিভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে তা একটি উদাহরণের সাথে ব্যাখ্যা করো। উদাহরণ, হাজারো উদাহরণ দিয়ে রয়েছি। তুমি টিএসএইচ উদাহরণ নিতে পারো, তুমি সেখান থেকে তোমার এসিটিএইচ উদাহরণ নিতে পারো, তুমি এখান থেকে তোমার জিটিএইচ উদাহরণ নিতে পারো। অলরেডি দেখানো আছে, যে কোনো একটাকে ফলো করে লিখতে পারো, অসুবিধে কিছু নেই। চলো নেক্সট কি বলছে? ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতধর্মী ক্রিয়া। আবার বলেছি বারবার, এই জিনিস না রেডি করে যাবে না। খাতায় লিখবে, রেডি করবে, পড়বে, মুখস্থ করবে, এলে লিখবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টটা। এটা হয়ে গেলে পার্থক্যটাও কিন্তু হয়ে যায়। ওকে, চলো নেক্সট দেখবো কি বলছে। নিম্নলিখিত অঙ্গের হবে অ্যাকচুয়ালি, অঙ্গের ওপর অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনের প্রভাব তুলনা করো। ত্বকের কি হবে? প্রত্যেকে জানি, কি জানো? অ্যারেক্টোরাস পিলাই, তাই তো? অ্যারেক্টোরাস পিলি কি হবে? তার সংকোচন হবে, তার সংকোচন হবে, লোম খাড়া হয়ে যাবে। ঠিক আছে? হৃৎপিণ্ড কি করবে? হৃৎপিণ্ড যেটা করে, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের হৃৎস্পন্দনকে বাড়ায়, হার্টবিটকে বাড়িয়ে দেয়। লালা গ্রন্থির কি করে? লালা গ্রন্থির কিন্তু প্রোডাকশনকে কিন্তু কমায় বা বাড়ায়, মানে দুটোই করে। মানে কি বলছে ভালো করে দেখবে, যে অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিনের তুলনা করতে বলেছে। ঠিক আছে? তাহলে এখানে ভালো করে বুঝবে বিষয়টা কি। ত্বকের মধ্যে লোম খাড়া করে অ্যাড্রেনালিন, লোমটাকে শান্ত করে হচ্ছে বা নামিয়ে দেওয়া হচ্ছে নরঅ্যাড্রেনালিন। হৃৎপিণ্ডকে, হার্টবিটকে বাড়ায় হচ্ছে অ্যাড্রেনালিন, এ হচ্ছে উল্টো কাজ করে, কমিয়ে দেয়। লালা গ্রন্থির ক্ষরণকে কমায় হচ্ছে অ্যাড্রেনালিন। বলবে কি করে বুঝবো? যখন দেখবে ভয় পাই, তখন গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। উত্তর কমন সেন্স দিয়ে লেখা যায়, বলবে হ্যাঁ কি না? যখন খুব ভয় পাও, গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, লালা গ্রন্থির কিন্তু ক্ষরণকে কমায়। কোনো কোনো ক্ষেত্রে বাড়াতে পারে, ডিপেন্ড করছে কি। আর ঘর্মগ্রন্থি, নিঃসন্দেহে কিন্তু আমরা ঘামতে পারি, মানে অ্যাড্রেনালিন হরমোন কিন্তু ঘর্মগ্রন্থির ক্ষরণকে বাড়িয়ে দেয়, ঘাম নিঃসরণ করায়। পরিষ্কার কথা, এই দুটো পার্টটা রয়েছে।
পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? মাধ্যমিকের জন্য নন অ্যাড্রিনালিনটা গুরুত্বপূর্ণ নয়, শুধু অ্যাড্রিনালিন পার্টটা পড়লেই মাধ্যমিকের জন্য হবে, এই পার্টটা বাকিটা দরকার নেই। ঠিক আছে, ব্যাস দেখে নিচ্ছ। নেক্সট কি বলছে, প্রদত্ত বিষয়গুলির নিরিখে ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য নিরূপণ করো। প্রত্যেকেই জানো এটা হচ্ছে ইনসিপিডাস মানে হচ্ছে এডিএইচ এর কম ক্ষরণের ফলে, যার জন্য তোমার জল শোষণ ক্ষমতা হ্রাস পায় ডিসিডিতে। আর লক্ষণ হচ্ছে তোমার কি বহুমূত্র হয়, বারংবার মূত্র হবে, লঘুমূত্র হবে। আর মেলিটাস হচ্ছে কি ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে বা ইনসুলিন অনুপস্থিত থাকলে। কি বলবে? ভালো করে শুনবে, ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে বা ইনসুলিন অনুপস্থিত থাকলে কিন্তু ডায়াবেটিস মেলিটাস। একই রকমভাবে কিন্তু এডিএইচ এর ক্ষেত্রেও তাই, এডিএইচ না থাকলে বা অনুপস্থিত বা কম থাকলে স্বাভাবিকের থেকে, তাহলে কিন্তু এটা হয়। আর এর কারণ তো লক্ষণ তুমি জানো, সেটা হচ্ছে রক্ত শর্করার মাত্রা বেড়ে যাওয়া, বারে বারে খিদে পাওয়া। ঠিক আছে, এই পোর্শনে হার্টের সমস্যা লিখতে পারো। নেক্সট কি বলছে, মানবদেহে রক্ত সংবহন তন্ত্র মৌলবিপাক এর ওপর থাইরক্সিন হরমোনের ভূমিকা। প্রত্যেকেই জানো, ও হার্টবিট বাড়াবে, বিএমআর বাড়াবে, মানে রক্ত সংবহন তন্ত্রে রক্তের চাপ কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। প্লাস যখন রক্ত সংবহন তন্ত্র বলছে, এর সাথে কিন্তু আরবিসির কথাটাও অ্যাড করতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? প্রত্যেকে বলবে। যখন রক্ত সংবহন তন্ত্র বলছে, এর সাথে কিন্তু আরবিসির কথাটাও তোমায় কিন্তু অবশ্যই করে অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবে। আর বিএমআর তো জানো, বিএমআর বৃদ্ধি করে, কারণ সেখানে তোমার খানিকটা তোমার ক্যাটাবলিজম করা, এনার্জিকে প্রোডাকশন করা। চলো বেশ। নেক্সট কি বলছে, নিম্নলিখিত কাজগুলি প্রাণীদেহে কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি থাইরক্সিন, আপাতকালীন পরিস্থিতিতে দেহকে মোকাবিলা করা অ্যাড্রেনালিন, পুরুষদের শুক্রাণু উৎপন্ন করা, পুরুষদের শুক্রাণু উৎপন্ন করা হচ্ছে দুটো হরমোন এখানে কাজ করে। একটা হচ্ছে মূলত লিখবে হচ্ছে তোমার এফএসএইচ এবং তার সাথে হচ্ছে টেস্টোস্টেরন। দুটো বললাম, কি বললাম? এফএসএইচ এবং টেস্টোস্টেরন কিন্তু মনে রাখতে হবে তোমাকে, দুটো পার্ট। নেক্সট হচ্ছে বৃক্কনালিকায় প্রসার, এডিএইচ হরমোন, প্রত্যেকে জানো। নেক্সট কি বলছে, একটি উদাহরণের মাধ্যমে হরমোন কিভাবে কাজ করে বাহক। এই যে আমি কিন্তু প্রথমেই বলে দিলাম, বাহক মানে হচ্ছে, একদম পড়ার প্রথমে বলেছি, বাহক মানে হচ্ছে রাসায়নিক বার্তাবাহক, বার্তা বয়ে নিয়ে যায়, মানে কমাতে হবে না বাড়াতে হবে। আর কারক মানে কি, ছোট্ট করে বিষয়টা বলে দিই। বাহকটা জানো, কারকটা ভালো করে দেখবে। কারকটা কি করে করবে, ওই যে কারক মানে নিয়ন্ত্রক। অ্যাকচুয়ালি নিয়ন্ত্রকটা কি করে করবে, ভালো করে দেখো। নিয়ন্ত্রক জিনিসটা কি? নিয়ন্ত্রক মানে হচ্ছে, ধরো তোমার এখানে রয়েছে হচ্ছে থাইরয়েড, এখানে কে কাজ করবে? নিঃসন্দেহে এখানে টিএসএইচ কাজ করবে। এ বার্তা নিয়ে গেল, ঠিক আছে, বার্তা নিয়ে গেল মানে কি, এখানে গেল বার্তা নিয়ে গেল বলতে, যদি এখান থেকে সে পজিটিভ বার্তা নিয়ে যায়, তাহলে টেকনিক্যালি এখান থেকে থাইরক্সিন বেরোবে। বলবে ইয়েস স্যার, মানে দু জায়গায় পজিটিভ, এটা হলো একটা নিয়ন্ত্রণ। ওকে, উল্টোটা কি হবে? উল্টোটা T4, যার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেল না, ধরো বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, তখন কি করবে? তখন কিন্তু সে করবে উল্টো রাস্তা, অর্থাৎ এ গিয়ে এখানে সিগন্যাল দেবে, বাকি দিতে পারে, এইটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এটা নিয়ন্ত্রণ হলো, বলবে হ্যাঁ কি না? নিয়ন্ত্রণ মানে কি? কমতেও পারে বাড়তেও পারে। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? এটা নিয়ন্ত্রক হলো, ইয়েস অর নো? বুঝতে পারলে প্রত্যেকে? নিয়ন্ত্রণ মানে কি? কমতেও পারে বাড়তেও পারে। বোঝা গেল কি বোঝা গেল না? প্রত্যেকে বলবে। নিয়ন্ত্রক মানে কমতেও পারে বাড়তেও পারে, ওই জন্য নিয়ন্ত্রকের কথা মানে হচ্ছে, মানে যে ফিডব্যাক মেকানিজমটা, ওই কোয়েশ্চেনটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা হলো পার্ট। নেক্সট পার্ট কি রয়েছে, চলে এসো, বেশি কোয়েশ্চেন আর নেই। ডায়াবেটিস মেলিটাসের এবং ইনসিপিডাসের তুলনা অলরেডি বলে দিয়েছি, হরমোনের পার্টটা দেখে নিচ্ছ। ভয় পেলে দৌড়ানোর সময় তোমার শরীরে যে ভৌত রাসায়নিক সমন্বয় সাধন হয় তা লেখো। ভৌত রাসায়নিক সমন্বয় সাধন হয়, একটা অদ্ভুত লুপ কোয়েশ্চেন এটা। এবার বলো, ভৌত রাসায়নিক সমন্বয়ক সাধন বলতে কার সমন্বয়ের কথা বলা হচ্ছে বলো ঝটপট প্রত্যেকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, একটু ভাবতে পারবে। ভৌত মানে বলা হচ্ছে স্নায়ুতন্ত্রের কথা, আর রাসায়নিক মানে কিন্তু বলা হচ্ছে তোমার কি, সেটা কিন্তু বলা হচ্ছে তোমার হরমোনের কথা। এক্স্যাক্টলি এই প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। দেখো দুটোই কিন্তু ছুঁয়ে গেল, এরকম ডেঞ্জারাস কোয়েশ্চেন। সহজ প্রশ্ন বলছে কিভাবে হয়, ছোট্ট করে বলি স্যার কিভাবে লিখবো। কি বলছে, ভয় পেলে দৌড়ানোর সময় কি হয়, এটা লেখার তোমাকে টেকনিক জানতে হবে। কিভাবে লিখবো ভালো করে দেখো, চলে এসো এখানে। দেখো ভয় পেলে মানে ধরো একটা সিচুয়েশন রয়েছে, এই তো সিচুয়েশন থেকে কি হবে, হলো একটা তোমার হচ্ছে মানে নেগেটিভ সিচুয়েশন, ভয়। ওকে, তাহলে সেই উদ্দীপনা আসবে। কি বলছে, তোমার বডিতে কি ভৌত রাসায়নিক পরিবর্তন হয়।
তাহলে ভয় পেলে তোমার কি হলো, প্রথম ভয়টা বিভিন্ন রকমের, তাহলে কি বলছে, ভয় পেয়ে দৌড়ানোর সময় বলছি, ঠিক আছে। তাহলে কি আমি কিছু দেখেছি, মানে আমার আইয়ের মধ্যে সিগন্যাল গেল, ইয়েস, আইয়ের মধ্যে সিগন্যাল যাওয়ার পর সেটা আমাদের কোথায় যেতে পারে, আমাদের ব্রেনে গেল, আমাদের কি যেতে পারে, আমাদের স্পাইনাল কর্ডে যেতে পারে, ঠিক কথা। এখানে প্রচণ্ড ভয় পেয়েছি, স্পাইনাল কর্ড থেকে প্রাথমিক অবস্থায় প্রাথমিকভাবে একটা রিফ্লেক্স কাজ করবে, মানে প্রতিবর্ত ক্রিয়া কাজ করবে, প্রতিবর্ত ক্রিয়া কাজ করা শুরু হবে এখান থেকে, মানে কি চোখ বড় বড় হয়ে যেতে পারে, কি হবে, চোখ বড় বড়, মানে কি আই এনলার্জ, দেখলাম ভয় পেয়েছি, আই এনলার্জ হয়ে গেল, এটা হলো ব্যাপার, ঠিক আছে। তারপরে কি হবে, এটা গেল আইএস সিগন্যাল এখান থেকে গেল, এবার সরাসরি এই সিগন্যাল কোথায় যাবে, আমাদের এএনএস দিয়ে ঢুকবে, অটোনমিক নার্ভাস সিস্টেম, কে আছে এখানে, তোমার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, পিএনএস, মানে প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে, মানে পিএনএস বলবো না, তোমার হচ্ছে সিম্প্যাথেটিক বলা বেটার, ঠিক আছে, মানে তোমাকে সমবেদী বলছি, সমবেদী পার্ট কোথায় ঢুকবে স্যার, অ্যাড্রেনাল মেডুলা, তাই তো, মেডুলা হলো, সেখান থেকে হচ্ছে অ্যাড্রেনালিন, তার কাজগুলোকে বলে দাও অল্প অল্প করে, হয়ে গেল। তাহলে এইটা হলো বিষয়টা হবে, বোঝা গেল, অসুবিধে কিছু নেই, তার কাজগুলোকে পরপর বলবে এই পোর্শনটা, ওকে। ভৌততন্ত্র, তাহলে ব্রেন কি করবে, ব্রেন তোমায় কি করতে সাহায্য করবে, ব্রেন তোমাকে হচ্ছে, তোমার কোন পোর্শন কাজ করবে, ব্রেন তোমার কোন পোর্শন কাজ করবে বলো, প্রথমে কাজ করবে সেরিব্রাম, বলবে স্যার এরকম উত্তর লেখা যায়, সেরিব্রাম কি করবে, তোমাকে ডিসিশন নিতে হবে, ঠিক কি না, ডিসিশন নিতে হবে তো, কোথা দিয়ে পালাবো, কি করব, দাঁড়াবো করবো, বা রুখে দাঁড়াবো, এইটা। তারপর দৌড়চ্ছ, সেরিবেলাম, ঠিক বললাম, লঘু মস্তিষ্ক এ কি করে ব্যালেন্স করবে দৌড়ানোর সময়, বলবে হ্যাঁ কি না, ব্যালেন্স করবে, ইয়েস স্যার, ব্যালেন্স করবে, ব্যাস হয়ে গেল, আর কি চাই। এবার খাতায় লিখে নাও পরিষ্কার করে, বোঝা গেল প্যাটার্ন, প্রত্যেককে প্যাটার্ন বোঝাতে পারলাম, বলো ইয়েস অন্য, প্যাটার্ন ধরে নাও, উত্তর হয়ে যাবে এমনি, প্যাটার্ন তোমায় বুঝতে হবে, এই প্যাটার্ন থাকলো মানে তুমি এই প্যাটার্ন জানলেও পরীক্ষায় লিখে আসা সম্ভব, তোমাকে প্যাটার্ন দিতে হবে তোমাকে, ঠিক আছে না। ভৌত পরিবর্তন হচ্ছে, এইটা ভৌত আর এটা হচ্ছে ভৌত থেকে রাসায়নিক, হয়ে গেল, কোনো অসুবিধেই নেই, ডেঞ্জারাস কোয়েশ্চেন। নেক্সটই বলছে, টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিতে একজন বালক বালিকার কি পরিবর্তন হয়, ইজি আছে, পারবে। টেস্টোস্টেরন একটা পুরুষালী মনোভাব, দাড়িগোপ গজায়, আস্তে আস্তে মাসেল তৈরি হয়, গলার স্বর ভেঙে যায়, ভারী হয়, স্কিন অয়েলি হয়ে যায়, এগুলো। আর ইস্ট্রোজেনের জন্য কি হতে পারে, ত্বক কোমল হয়, ত্বকের তলায় চর্বি জমতে আরম্ভ করে, গলার স্বর তীক্ষ্ণ হয়, এটসেট্রা পারে। কটা করে স্যার পয়েন্ট লিখবো, 2 4টে করে পয়েন্ট লিখলেই হয়। নেক্সট কি বলছে, প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়, হাইপোথ্যালামাস। মেডালা অবলঙ্গটার মুখ্য কাজ কি, মেডালা অবলঙ্গটার মুখ্য কাজ, যা কিন্তু আমাদের যে পোর্শনে রয়েছে, তোমার স্নায়ুতন্ত্রের পোর্শনে রয়েছে, যেখানে আমরা আমাদের অন্যান্য কাজগুলোর সাথে কানেক্টেড, এবং তার সাথে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডেও খানিকটা কিন্তু কাজে হেল্প করে। এখন পড়ছি না, নেক্সট ক্লাসে পড়ব। মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণ, জিটিএইচ এর 2টি ভূমিকা লেখো। অ্যাক্সিসটা পড়িয়েছি কি না, দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা, এই প্রশ্নের উত্তরটা এই অ্যাক্সিস থেকে দেওয়া যায়, প্রত্যেকে বলবে হ্যাঁ কি না। যে অ্যাক্সিসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই প্রশ্নের উত্তরটা অ্যাক্সিস থেকে দেওয়া যায়, তো জিটিএইচ এর হরমোনের ক্ষরণ বলে ফেল, যায় কি যায় না, যায়, এই জন্য তোমাকে অ্যাক্সিসটা দিয়ে দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন ঢুকবে না, এটুকু তোমাকে 100% বলে দিলাম, তোমাকে যা ঢুকবে অ্যাক্সিস থেকে ঢুকবে, এর বাইরে কোনো প্রশ্ন যাবে না, কারণ অ্যাক্সিস হয়ে গেছে, বইয়ের মধ্যে অ্যাক্সিস দেওয়া নেই, আমি অ্যাক্সিসটা করে দিচ্ছি তোমাকে। তাহলে দেখে নাও, জিটিএইচ হচ্ছে পুরুষের, স্ত্রীদের দেহে হচ্ছে ওভারিতে কাজ করে, সেখান থেকে ফলিকল থেকে, গ্রানুলোসা কোষ থেকে ইস্ট্রোজেন, এখান থেকে ইস্ট্রোজেন আর কর্পাস লুটিয়াম বার করে, মানে প্রোজেস্টেরন বার করে, অসুবিধে কিছু নেই। চলো দেখে নাও, এরপরে কোশ্চেন দেখে যাবো পরপর, বেশি আর নেই, চলো হয়ে গেছে এই পোর্শন। তারপর কি বলছে, রেটিনার অবস্থান কাজে লেখো, জানো পরেরটা পারবে। খাদ্য লবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন, কারণ আয়োডিন দেহের মধ্যে প্রবেশ করলে তার মাধ্যমে থাইরক্সিন হরমোন তৈরি হতে পারে, অর্থাৎ থাইরক্সিন হরমোন তৈরি হওয়ার অন্যতম একটি উপাদান হচ্ছে আয়োডিন।
আয়োডিন না থাকলে থাইরক্সিন হরমোন তৈরি হবে না, যে কারণে দেহে থাইরক্সিন হরমোনের অভাব হবে, এবং এই অভাব হলে যে অবস্থা সৃষ্টি হবে তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম হলে পরে আমাদের দেহে গয়টার রোগ দেখা যায়। বোঝা গেল কি বোঝা গেল না? রুট বোঝা গেলাম, রুট বুঝিয়ে দিলাম, ভালো করে দেখে নেবে রেকর্ড পোর্শনটা, দেখে নাও পোর্শন। চলো, অবশ্যই সঙ্গে থাকো এবং বাড়িতে একটুখানি রিডিং দিয়ে রেখো, রিভিশন দিয়ে রেখো, কোনো ডাউট থাকলে লিখে রেখো, কারণ নেক্সট দিন কিন্তু আমরা স্নায়ুতন্ত্র এবং গমন পোর্শনটা কমপ্লিট করব, চ্যাপ্টার কমপ্লিট করব ইন ডিটেল উইথ সাজেশনস। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।